পবিত্র কোরআন অনুসারে জিন মানুষের ন্যায় আল্লাহ সৃষ্ট অপর আরেকটি জাতি, যারা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই ছিল এবং এখনও তাদের অস্তিত্ব আছে। সাধারণত মানুষের চোখে তারা দৃষ্টিগ্রাহ্য নয়, কিন্তু যখন তারা কোনো মানুষকে তার বশীভূত করে তোলে তখনই ঘটে ভয়ানক বিপদ। আজ তেমনই একটা গল্প আপনাদেরকে শোনাতে চলেছি। নমস্কার, আমি অনিরুদ্ধ, আর আমার সঙ্গে রয়েছে চিঞ্জিত। হরেক রকম গল্প 2.0-তে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন আকাশ গুহর কলমে কুয়োর তলায় থাকে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, কুয়োর তলায় থাকে। সন্ধ্যাটা ছিল ছুটির, তবু আনন্দ ফুর্তি করার কোনো জো নেই। নিজের বিছানার উপর বসে কোরআন শরীফ খুলে হারিকেনের আলোয় কোনো একটা আয়াত মুখস্থ করার চেষ্টা করছিল আনোয়ার। কারেন্ট নেই, এখানে কারেন্ট থাকা আর না থাকা সমান, একেবারে পাড়া গ্রাম। ভোল্টেজ খুব কম, অনুজ্জ্বল সব আলো জলে রাত হলে ওদের ঘরের বাকি ছাত্ররা দল বেঁধে বাইরে বারান্দায় বসে গল্পগাছা করছে। সাইফুল ঘরে ঢুকে পেছন থেকে পিঠে একটা চাপড় মেরে বলল, বন্ধু আজকে একটা শয়তানি করব। আনোয়ার কিতাবটা বন্ধ করে অবাক হয়ে বন্ধুর মুখের দিকে তাকিয়ে বলে, মনে কিসের শয়তানি? সাইফুল চোখ টিপে বলে, রান্নাঘরের পেছন দিকটায় যে পাত কুয়াটা আছে, ওখানে রাতের বেলায় যাবি? তোর কি মাথা খারাপ হয়েছে দোস্ত? বড় হুজুর জানতে পারলে পিঠের ছাল ছাড়িয়ে নেবে জানিস? আরে ঘন্টা জানতে পারবে বড় হুজুর, সে তো এখানে নেই, নসিবপুরে ওয়াজ মহফিল করতে গেছে, পরশুদিন আসবে। আজকে কারেন্ট আসবে বলে মনে হচ্ছে না, সবাই ঘুমিয়ে পড়লে তুই আর আমি মিলে যাব। কিন্তু কেন যাবি? বড় হুজুর যেতে বারণ দিয়েছে না? সাইফুল আর একটু ঘন হয়ে ওর সামনে বসে। আরে ওই জন্যই তো যাব, যে জিনিসে বারণ থাকে সেই জিনিস দেখতে তো বেশি মজা। দেখবো বড় হুজুর সত্যি কথা বলে নাকি সব বুজুম বাজুম। তুই যাবি কিনা বল, নাকি তোর ডর লাগছে? কোনোই দিয়ে বন্ধুকে একটা ঠেলা মারে সাইফুল। অপমানিত বোধ করে আনোয়ার সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলে, না না, আমার কোনো ভয় ডর নেই, দুয়া কালাম পড়তে পড়তে চলে যাবো ক্ষণে। কিন্তু দোস্ত, আমার একটাই ভয় লাগছে, যদি বড় হুজুর কোনোভাবে। আরে জানতে পারবে না। সগর্বে নিজের বুকে দুবার চাপড় মারে সাইফুল। আমি আসি তো, চুপচাপ যাবো, কুয়ায় ডাকনা সরাবো, ভেতরে একটা ঢিল মারবো, তারপর দেখবো কি হয়। যদি কিছু হলো তো ভালো, না হলে চুপচাপ চলে আসবো। আবার ঢিল ঢুল মারার কি দরকার? তুই শালা ভয় পাচ্ছিস, তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে। যা ভিতু, যেতে হবে না তোরে, আমি একাই যাব। সাইফুল বেরিয়ে যাচ্ছিল, হাত টেনে আবার ওকে বসিয়ে দেয় আনোয়ার। আরে না না, যাব, আমারও খুব জানতে ইচ্ছা হয় ওখানে কি আছে। এত চাপা ঢাকা কিসের দেখতেও আমার ইচ্ছা করে। সাইফুল আবারও পিঠে একটা বাহবাসূচক চাপড় মারে। এই না হলে আমার সাকরেদ, খাওয়ার পরে কিন্তু বিছানায় শুয়ে ঘুমিয়া পড়বি না, মোটকা মেরে পড়ে থাকবি। সব কটা ঘুমলে আমি তোরে ডাকবো। এখন এই নিয়ে আর কোনো কথা নয়, আমি যাই, একটু গোসল করে আসি, গরম লাগে। সাইফুল আবার দরজা দিয়ে বেরিয়ে গেল। আনোয়ার আর কিতাব খুলে পড়তে পারল না। ওর মনের ভেতরে একটা চাপা উত্তেজনা হচ্ছে। নতুন মাদ্রাসায় ভর্তি হওয়ার পর কয়েকটা দিন বড্ড একা একা লাগতো আনোয়ারের। আব্বুর উপর খুব রাগ হতো। সে মনে মনে ভাবত, সে কি এতই বদমাইশ, এতই দুষ্টুমি করে যে তার আব্বু তাকে গ্রাম থেকে এত দূরে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল। আবাসিক মাদ্রাসা, কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে চলতে হয় সকলকে। খুব সকালে ফজরের নামাজের সময় উঠে পড়তে হয়,
তারপর ক্লাস চলে সারা বেলা। সন্ধে এশার নামাজের পর ছুটি। নিজের বিছানাটা নিজেই গোছাতে হয়, নিজের জামা কাপড় নিজেকেই কাচতে হয়। মাঝে মাঝে কান্না পেত আনোয়ারের, ভীষণ একা লাগতো। তবে এখন আর একা লাগে না। সাইফুলকে বন্ধু হিসেবে পাওয়ার পর ওর একাকিত্ব অনেকটা কমে গিয়েছে। সাইফুলও ওর মতন কোনো দূর গ্রাম থেকে এখানে এসেছে। ওর বয়সী আরও অনেকে থাকলেও সাইফুলের সাথে ওর বন্ধুত্বটা হয়েছে সব থেকে বেশি। এখানকার বড় হুজুর খুব কড়া মানুষ, আলখাল্লা পরা দীর্ঘদেহী একজন মানুষ। বুকের কাছে সাদা কালো দাড়ি নেমে এসেছে, হাতে সব সময় একটা বেত নিয়ে মাদ্রাসার এই প্রান্ত থেকে ও প্রান্ত পায়াচারি করেন। বাঘের মতন ভয় পায় তাকে এখানকার সব ছাত্ররা। কিন্তু তাতে কি হয়েছে, সাইফুলের বুকের পাটা বড় বেশি, আর সঙ্গ দোষে যা হয় ওর সাথে থেকে আনোয়ারের দুষ্টুমিটাও গিয়েছে বেড়ে। সবে একটা মাসও হয়নি, এরই মধ্যে দুবার বড় হুজুরের বেতের বাড়ি খেয়েছে দুজনেই। ক্লাস কামাই দিয়ে পেছনের আমবাগানে ঘুরে বেড়ানো কিংবা হুজুরের সাথে বাজে মশকরা, ব্ল্যাকবোর্ডে চক দিয়ে হুজুরের ছবি আঁকা, পড়া মুখস্থ না করা, এইসবই ওদের রোজকার রুটিন। মাঝে মাঝে আনোয়ারের মনে হয় সে বুঝি এত বদমাইশ ছিল না। সাইফুল একটা পচা আম, ওর সাথে থেকে থেকে সেও খারাপ হয়ে যাচ্ছে। তবে যা হোক, এই বয়সটাই তো এমন, এই বয়সে বাঁদরামি করবে না তো আর কবে করবে? তাছাড়া এটা তো একটা জেলখানা, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা। যদিও অনেকটা জায়গা জুড়ে আম কাঁঠালের বাগান, খেলার জন্য অনেকখানি জায়গা সবই আছে, তবুও বন্দি তো থাকতে হয় এই চার দেয়ালের মধ্যেই। সারাদিনের কঠোর অনুশাসনের ফাঁকে ফাঁকে একটু নিয়মভঙ্গ না করলে দম বন্ধ লাগে। তবে আজকের বাঁদরামিটা একটু বাড়াবাড়ি হবে মনে হচ্ছে। মাদ্রাসার ছাত্রদের জন্য যে ঘরটাতে রান্না করা হয় তার পেছন দিকে একটা জরা জীর্ণ পাতকুয়া আছে। নোনা ধরা তার দেওয়ালে লতা পাতা গজিয়ে গেছে গায়ে। ওপরটা বহুকালের পুরনো একটা কাঠের চাংড়ি দিয়ে ঢাকা। ওরা মাদ্রাসায় যেদিন ভর্তি হয়েছিল সেই দিনই নতুন ছাত্রদের বড় হুজুর বেশ কড়া সতর্কবাণী দিয়ে দিয়েছেন এই পাতকুয়ার ব্যাপারে। আনোয়ারের আজও মনে আছে বড় হুজুর বেতটা ঘোরাতে ঘোরাতে পায়াচারি করতে করতে গম্ভীর স্বরে বলেছিলেন, রান্নাঘরের পিছন দিকে যে পাতকুয়োটা আছে ওখানে দিনে বা রাতে কাউকে যেন না দেখি। প্রত্যেক নতুন ছাত্ররা কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে না। পুরনোরা জানে আমার এই নিষেধ অমান্য করলে তার শাস্তি কি হতে পারে। আর একটা কথা মাথায় রেখো, ওইখানে যাওয়া মানে হচ্ছে নিজের জান নিয়ে জুয়া খেলা করা। এখানে পড়তে এসেছো, শিখতে এসেছো, সেটুকুই করে সময় হলে আবার নিজের নিজের বাড়ি ফিরে যাবে। এর বাইরে আর কোনো কিছু নিয়ে মাথা ঘামানোর দরকার নেই তোমাদের। আবারও বলছি, রান্নাঘরের পেছনে ওই পাতকুয়োর কাছে যেন কেউ না যায়। মাথায় থাকবে। প্রথম দিন যা হয় আর কি, ভয়ে ভয়ে সকল ছাত্রদের সঙ্গে মাথা নেড়েছিল আনোয়ারও। কিন্তু বাকিরা হুজুরের কথা বেদবাক্যের মতন হৃদয়ঙ্গম করে নিলেও আনোয়ার এবং সাইফুল এই দুজনের মাথায় ঘুরপাক খাচ্ছিল কেবল একটাই প্রশ্ন, হুজুর কেন ওখানে যেতে বারণ করলেন? কি আছে ওখানে? সামান্য একটা পাতকুয়ো, সেখানে কেন যাওয়া যাবে না? কৌতূহল বেশি দিন চাপা থাকেনি। মাদ্রাসার দারোয়ান হাবিবুল্লাহকে এই দুই ফুচকে শয়তান একদিন সন্ধেবেলায় এক প্যাকেট ভালো বিড়ি দিয়ে হাত করল। মাঝে এক সপ্তাহের ছুটি ছিল। সেই ছুটিতে সাইফুল নিজের গ্রামের বাড়ি থেকে লুকিয়ে চুরিয়ে ওই বিড়ির প্যাকেট নিয়ে এসেছিল। কত শয়তানি বুদ্ধি পেটে পেটে হাবিবুল্লাহ বিড়ি পেলে আর কিচ্ছু চায় না।
বিড়িতে যেন জগতের সমস্ত সুখ সমৃদ্ধি লুকিয়ে আছে। যা হোক, বিড়ি পেয়ে ভারী খুশি হয়ে হাবিবুল্লাহ ওদেরকে বলেছিল ঠিক কেন হুজুর ওখানে সব ছাত্রদের যেতে বারণ করেন। পেশাবখানার পাশে নিজের ছোট্ট ঘরটায় দরজার চেয়ারে বসে আরাম করে বিড়ি টানতে টানতে হাবিবুল্লাহ চোখ বড় বড় করে বলেছিলেন, শোনো বেটা, ওই কুয়ার পাড়ে কিন্তু কখনো যাবা না। বড় হুজুর জানতে পারলে পিঠের চামড়া আর আস্ত রাখবা না। ওইখানে কি থাকে জানো? ওইখানে জিন থাকে। অনেক অনেক বছরের পুরনো এক জিন আমার, তোমার, আমাদের নানি দাদিদের আগে থেকে ওই জিন ওই কুয়াতে থাকে। আমি আর কোন সাল সেই জিনই নাকি এই মাদ্রাসার পাহারাদার। কবে থেকে থাকে জানি না, তবে শুনেছি এমনিতে কাউরে কিছু বলে না, নিজের মতনই থাকে। জানো তো বেটা, জিন নোংরা, ভাঙাচুরা, নির্জন জায়গাতে থাকতে ভালোবাসে। ওই ওই জিনটারে কেউ বিরক্ত করে না। এমনিতে সে কারো ক্ষতি করে না, কিন্তু বিরক্ত করলি একেবারে সয়লাভ হয়ে যাবে। আমি নিজে তো দেখি নাই, কিন্তু আনিসউদ্দিন সায়ুরের মুখে শুনছি বহুকাল আগে। এই মাদ্রাসায় এক ছাত্রে যে জিন ধরছিল, বড় হুজুরের নির্দেশ অমান্য কইরা ওইখানে রাতের বেলায় গিয়েছিল পেছন পাকামি করে। সেই জিনের আসর নাকি বড় হুজুরও সারাতে পারেননি। সেই ছেলেটা রাতের বেলায় নাকি হঠাৎ হঠাৎ বিছানা ছাড়িয়ে উঠে পড়তো, গোসল করতো না। মাঝে মধ্যে ওই কুয়াটার কাছে গিয়া পয়সা থাকতো চুপচাপ। তারপর নিজের ঘরে ফিরে আইসা বমি করতো, পেট থেকে বার হতো মাটি। ওর দোস্তরা নাকি ওরে বাগানের মধ্যে উবু হইয়া পয়সা দু হাত দিয়া খাবলে খাবলে মাটি তুলি খেতে দেখিছে। এই সব করতে করতে পোলাডা একেবারে বিছানার সাথে লেগে গেল গো, আর উঠল না। তার আম্মু আব্বুকে খবর দেওয়ার আগে মরি গেল ছেলেটা। এতটা বলে একটা দীর্ঘশ্বাস ফেলেছিলেন হাবিবুল্লাহ। তোমরা আবার এসব কথা হুজুরদের কানে তুলো না যেন। আমি তোমাদের এত কিছু বলছি জানতে পারলি তারা রাগ করবা। আর বেটা, নিজেরা কখনো ভুলেও বেশি কৌতূহল কইরা ওইখানে দেখতে যেও না। আল্লাহ পাকের কসম খাও। আল্লাহ পাকের নামে ঝুটা কসম হামেশাই খেয়ে থাকে ওরা দুই বন্ধু। হাবিবুল্লাহর সামনেও খেয়েছিল, কিন্তু হাবিবুল্লাহ নিজের অজান্তেই ওদের মনের মধ্যে বপন করে দিয়েছিল
কৌতূহলের বীজ। তারপর থেকেই তোকে ছিল দুজন, কিন্তু বড় হুজুরের নজর এড়িয়ে যাওয়া মুশকিল। আজ শেষমেশ মৌকা পাওয়া গেছে। ওদের খাওয়া দাওয়া যখন শেষ হলো তখনও কারেন্ট আসেনি, তবে সন্ধে থেকে একটা ভ্যাপসা গরম থাকার কারণে একটা ছোটোখাটো বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। বাতাস ঠান্ডা হয়ে এসেছে অনেকটা। মাদ্রাসার বাকি ছাত্ররা সবাই ঘুমিয়ে পড়ল তাড়াতাড়ি। জেগে রইল কেবল দুজন, আনোয়ার এবং সাইফুল। নিচতলায় পাশাপাশি দুটো বড় ঘরে ছাত্রদের শোয়ার ব্যবস্থা। অনেকগুলো তক্তপোষ ঘরে পাতা, প্রতি খাটে দুজন। আনোয়ারদের খাটটা একেবারে দরজার সামনে। এদিক থেকে ওদের সুবিধাই হয়েছে। সকলে যখন টুকটাক গল্পগুজব করতে করতে ঘুমিয়ে পড়েছে, তখন দুজনই অন্ধকারের মধ্যে বিছানা ছেড়ে উঠে সন্তর্পণে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। সঙ্গে হারিকেন নিতে ভোলেনি। বাইরে খুটখুটে অন্ধকার। চারপাশে তাকিয়ে একবার ভালো করে দেখে নিল আশেপাশে কেউ কোথাও আছে কিনা। থাকার সম্ভাবনাও অবশ্য নেই। তারপর দুজনেই পা টিপে টিপে বেরিয়ে গেল ঘরের বাইরে। বাইরে গুনগুন শব্দে মেঘ ডাকছে। বৃষ্টি এখনো শুরু হয়নি, তবে মনে হয় না শুরু হতে খুব বেশি দেরি আছে। আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, অল্প স্বল্প হাওয়া দিচ্ছে থেকে থেকে। অনেক কষ্ট করে হারিকেনটা জ্বালানো গেল রান্নাঘরের পেছন দিকটাতে এসে। এখান থেকে কয়েকটা পা এগিয়ে কুয়োটা। সাহসে ভর করে বেরিয়ে এলেও সাইফুলকে দেখে আনোয়ারের মনে হচ্ছে ওর যেন একটু আড়ষ্ট ভাব। ওর গায়ের সঙ্গে কেমন জোকের মতন লেগে লেগে চলছে। হ্যারিকেনটা আনোয়ারের হাতেই। সে চাপা স্বরে বন্ধুর উদ্দেশ্যে বলে উঠল, কি রে বেটা, ভয় পাচ্ছিস নাকি? সাইফুল মুখে শুধু একটা শব্দ করল, কোনো কথা বলল না। আসলে সাইফুল যখন এখানে আসার পরিকল্পনা করছিল তখন আকাশে ফুটফুটে জ্যোৎস্না ছিল। ভেবেছিল রাতটাও বুঝি এমনই হবে। এখন চারদিক কালিগোলা অন্ধকার, উপরে দুর্যোগের আকাশ। সব মিলিয়ে পরিবেশটা কেমন যেন ভয়াবহ হয়ে উঠেছে। সাইফুলের ভয় হচ্ছে না ঠিকই, কিন্তু অস্বস্তি একটা কাজ করছে নিশ্চয়ই। পা টিপে টিপে দুজনে কুয়োটার এক হাতের মধ্যে এসে গেল। হ্যারিকেনটা প্রায় নিভে যায় আর কি। পরস্পর মুখ চাওয়াচাই করল ওরা। সাইফুলের মুখের দিকে তাকিয়ে আনোয়ার জিজ্ঞেস করল, কি হয়েছে? তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? আল্লাহর কসম বল, ভয় পাচ্ছিস কিনা? সাইফুল এবার খানিকটা ইতস্তত করে বলল, চল বন্ধু, ফিরে যাই। কি দরকার এসবের? আনোয়ার অবাক হয়। সে নিজেই এখানে টেনে নিয়ে এসেছে তাকে, এখন এত দূর এসে ফিরে যাবে? লতা পাতা ঝোপঝাড়ে ছাওয়া জরাজীর্ণ পাতকুয়াটা আনোয়ারকে যেন টানছে। কি যেন একটা এখানকার পরিবেশে আগে থেকেই উপস্থিত আছে, যার কারণে অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে শরীরের মধ্যে। সে অনুভূতি যে ঠিক কী রকম সেটা বলে বোঝানো সম্ভব নয়। আনোয়ার বন্ধুর মাথায় একটা চাঁটি মেরে বলে, ফিরে যাবি যদি তাহলে তাল তুলেছিলি কেন? চুপচাপ চল, মেয়ে মানুষের মতো করবি না। সাইফুল নিমরাজি হয়, ঘাড় নেড়ে বলে, চল, কিন্তু তুই ঢাকনা তুলবি। আনোয়ার বুঝে পায় না ওর বন্ধুর হঠাৎ করে হয়েছেটা কি। নিজেই এখানে আসার কথা বলল বুক ফুলিয়ে, এখন শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে। ছোট্ট সব, বুকের পাটায় জোর নেই, তবু সব পেঁয়াজি করা চাই। আনোয়ারের ভীষণ রাগ হল। সাইফুলের থেকে খানিকটা দূরত্ব বাড়িয়ে দ্রুত হেঁটে প্রায় দৌড়ে এসে দাঁড়ালো পাতকুয়োটার কাছে। কুয়োর চারপাশটা শুকনো আগাছায় ভর্তি হয়ে রয়েছে।
এর মধ্যে সাপ খুব থাকাও কিছু বিচিত্র নয়। পাশের থেকে একটা গাছের ডাল কুড়িয়ে ঝোপঝাড়গুলোকে খুঁচিয়ে পরিষ্কার করে দিল আনোয়ার। তারপরে এগিয়ে গেল কুয়োর সামনে। হারিকেনটা এক হাতে ধরে এক হাতে ঢাকনাটা তুলতে যাবে, হঠাৎ করে সাইফুল পেছনে এসে কাঁধে হাত রাখল। চমকে উঠেছিল আনোয়ার। মানতেই হবে, পরিবেশের একটা ভয়াবহ গুণ আছে এখানে। কেমন যেন গা ছমছম করছে। এবার কাজটা ভালো হচ্ছে কিনা কে জানে। সাইফুল ওর কাঁধ খামচে ধরে বলল, আর একবার ভেবে নে বন্ধু, খুলবি ঢাকনাটা? আনোয়ার দেখল মান সম্মানের ব্যাপার, তাছাড়া হয়তো খামোখাই এত ভয় পাচ্ছে। মনে মনে একরকম বিশ্বাস করেই নিয়েছে বড় হুজুর ওসব জিন ভূতের যা ভয় দেখিয়েছে সেসব মিথ্যে কথা। হাতে কলমে পরীক্ষা করে দেখতেই হবে। আনোয়ার বন্ধুর হাতটা কাঁধের থেকে ছেড়ে ফেলে বলল, তুই সর তো, তোর দ্বারা কিচ্ছু হবে না। এই বলে খুব সাবধানে অনেক কষ্টে ওর ওপরের ভারী কাঠের চাংড়িটা অর্ধেকটা সরিয়ে দিল। বহুদিন হয়তো খোলা হয়নি এই কুয়ো, তাই জন্য বড় কাঠের চাংড়ি কুয়োর মুখে যেন সেঁটে বসে গেছে। ভেতরে উঁকি দিল দুটি কৌতূহলী মুখ। অনেক নিচে কুচকুচে কালো জল টলটল করছে। অন্ধকারে বোঝা যেত না যদি না আকাশে দুবার বিদ্যুৎ চমকাত। একটা পটকা গন্ধ এসে ধাক্কা মারে ওদের দুজনের নাকে। গন্ধে একেবারে পেটের ভাত মুখ দিয়ে বেরিয়ে আসবে আর কি। কতদিন ধরে এই কুয়ো ব্যবহার করা হয় না কি জানে। ভেতরে জল মজে হেজে গেছে। আনোয়ার সাইফুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, না শান্তি হয়েছে তোর? আমি জানতাম সব বড় হুজুরের মিথ্যে ছেলে ভুলানোর গল্প। সাইফুল আনোয়ারের প্রশ্নের কোনো সরাসরি জবাব না দিয়ে কেমন বিষণ্ণ হয়ে বলল, চল ফিরে যাই। আনোয়ার হারিকেনটা একটু উঁচু করে ধরে বলল, দাঁড়া, আর একটা কাজ বাকি আছে তো। কথা ছিল ভেতরে একটা ঢিল ফেলবো। আবার এসবের কি দরকার বন্ধু, শোনা ফিরে যাই। হারিকেনটা নামিয়ে আনোয়ার বলে, আরে ভিতর ডিম দাঁড়া। হুজুরেরা সবসময় কি বলে শুনিস না? জিনদের দেখা যায় না খালি চোখে, কিন্তু ওরা আমাদের মতোই দুনিয়াতে থাকে, খায় দায় ঘোরে। যদিও কুয়ার মধ্যে জিনভূত থাকে তাহলে আমরা দেখতে পাবো না, তাই একটা ঢিল মেরে দেখলে বোঝা যাবে। এই বলে আনোয়ার আশেপাশের ঝোপ থেকে বেশ বড় দেখে একটা আদলা ইঁট কুড়িয়ে নিয়ে এলো। সাইফুলের দিকে বাড়িয়ে বলল, না ঢিলটা তুই মার। সাইফুল জোরে ঘাড় নাড়ল। না তুই মার। জানতাম তুই এটাই বলবি, এই দেখার জন্যই জিজ্ঞেস করলাম। শালা ভিতর ডিম, পেছনে সর। সাইফুল আর ওকে আটকালো না, জানে কোনো লাভ নেই। আনোয়ার হারিকেনটা উঁচু করে ধরে ঢিলটা সজোরে নিক্ষেপ করলো কুয়োর জলে। জোরে ছপাস করে একটা শব্দ হলো, একটু বেশিই জোরে হলো। আনোয়ার চমকে আশপাশে তাকালো। মাদ্রাসার ভেতর থেকে কেউ শুনে ফেলল না তো? শোনার অবশ্য কথা না, কুয়োটা মূল দালান থেকে অনেকটাই দূরে। ঢিলের শব্দটা মিলিয়ে যেতে না যেতেই লুঙ্গিতে হাত মুছে সাইফুলকে একটা কনুই দিয়ে ঠেলা মেরে আনোয়ার বলল, দেখ হাতির মাথা আছে ওখানে। তোকে তো প্রথমেই বলেছিলাম এসব বড় হুজুরের। আনোয়ারের মুখের কথা শেষ হলো না। কুয়োর ভেতর থেকে ধম ধম করে দুবার শব্দ হলো। চমকে উঠে চুপ করে গেল সে। চোখ বড় বড় হয়ে গিয়েছে সাইফুলেরও। দৌড়ে এসে আনোয়ার কুয়োর মধ্যে ঝুঁকে পড়ল। আরও দুবার শব্দ হলো ধম ধম করে। কোনো বিশাল আকৃতির
কিছু একটা যেন আছড়ে কুয়োর দেওয়ালে এমন আওয়াজ তুলছে। সাইফুল ওর হাত ধরে টানলো এবার। বন্ধু, বন্ধু, ওই বন্ধু, চল চল এখান থেকে। কিন্তু আনোয়ারের হাত ধরে টেনে আনার আগেই কুয়োর ভেতর থেকে অদৃশ্য কি একটা যেন হাওয়ায় ভর করে উঠে এসে ঝড়ের দমকার মতন এক ধাক্কায় দুজনকে ছিটকে ফেলে দিল খানিক দূরে। অকস্মাৎ এবং অকল্পনীয় এই অভিঘাতের জন্য দুজনের কেউই প্রস্তুত ছিল না। আনোয়ারের হাত থেকে হ্যারিকেনটা গিয়ে ছিটকে পড়ল খানিকটা দূরে। কাঁচ ফেটে নিভে গেল সঙ্গে সঙ্গে। মাটির উপরে উঠে বসল ওরা দুজন। আতঙ্কে, বিস্ময়ে চোখ বড় হয়ে গিয়েছে ছেলে দুটোর। এইমাত্র কি হলো? কুয়ো থেকে কি উঠে এলো ওটা? দেখা গেল না, অথচ কেউ যেন বিশাল বড় বড় রদ্দা দিয়ে দুজনকে ধাক্কা মেরেছে। এবার আনোয়ারের বুক শুকিয়ে গেল। আর এক মুহূর্তও এখানে নয়। কোনো রকমে মাটি থেকে টলতে টলতে উঠে দাঁড়িয়ে পড়ি কি মরি করে দুজনে দৌড়ালো মাদ্রাসার দিকে। পেছনে একবারও ফিরে তাকালো না। তাকালে দেখতে পেত কুয়োর ভেতর থেকে বিশাল আকৃতির একটা কালো অন্ধকার উঠে আসছে কুয়োর দেয়াল বেয়ে, কাঠের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে। দুজন যেমন চুপিসারে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, তেমনি চুপিসারেই এসে বিছানায় শুয়ে পড়ল। ব্যাপারটা এখানে মিটে গেলেও হয়ে যেত, কিন্তু না, আনোয়ারের অদৃষ্টে একটু অন্যরকম কিছু লেখা ছিল। কুয়োতলা থেকে ফেরার পর দুই বন্ধু পরস্পরের মধ্যে একটা কথাও বলেনি। চুপচাপ পাশাপাশি শুয়ে ঘুমিয়ে গিয়েছে। কিন্তু প্রায় ভোর রাতের দিকে সাইফুলের ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই নিজের বাম পাশে তাকিয়ে সাইফুল দেখল ওর পাশে শুয়ে থাকা আনোয়ারের দেহটা কেমন অদ্ভুতভাবে বেঁকে চুড়ে গেছে। পেটটা ঠেলে ওপরের দিকে উঠে এসেছে। ঘাড় ঘুরিয়ে ওর দিকেই তাকিয়ে রয়েছে আনোয়ার। চোখ দুটো জবা ফুলের মতন টকটকে লাল, পলক পড়ছে না চোখে। ঠোঁটের দুপাশ দিয়ে ঠেলে বেরিয়ে এসেছে গ্যাঁজলা। মুখ থেকে খাঁচায় বন্দি জন্তুর মতন শব্দ করে গোঙাচ্ছে। ঘুম ছুটে তাড়াতাড়ি উঠে বসলো সাইফুল। চিৎকার করে সবাইকে ডাকলো, ভাই ভাই, তোরা সব উঠতো, আনোয়ার 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 কেমন করছে। দু একজন ছাড়া প্রায় সকলেই উঠে পড়ল ওর চিৎকারে। সকলে এগিয়ে এলো ওদের বিছানার কাছে। ব্যাপার দেখে ছেলেগুলোর চোখ ছানা বড়া হয়ে গেল। আনোয়ার মুখ থেকে অদ্ভুত শব্দ করছে। ঘরে যে দুটো হ্যারিকেন জ্বলছিল সে দুটোর আলো বাড়িয়ে কাছে নিয়ে এসে দেখা গেল ওর গোটা শরীরে কেমন নীলচে ছোপ পড়ে গিয়েছে, যেন ওর চামড়ার তলায় কিছু একটা কিলবিল করছে। চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছে, আর ছেলেগুলো বুঝতে পারল না এমন আদুলে শরীরে নিজের হাত পা কি করে রবারের পাইপের মতন বেঁকিয়ে ফেলেছে আনোয়ার, যেন ওর সারা শরীরে কোনো হাড়ই নেই। ওদের সকলের মধ্যে আশরাফুল বয়স একটু বড়। সেই ব্যাপারটা দেখেই চোখ বড় বড় করে ফিসফিসিয়ে বলল, জিন, জিনে ধরেছে আনোয়ারকে। তোরা দাঁড়া, আমি এখনই আনসুদ্দিন স্যারকে ডেকে আনছি। ঝড়ের বেগে বেরিয়ে গেল আশরাফুল। কিছুক্ষণের মধ্যেই আনিসুদ্দিন স্যারকে নিয়ে ঘরের মধ্যে হাজির হলো। ইনি ঠান্ডা মাথার মানুষ, বিপদে বুদ্ধি স্থির রাখেন। ঘরে ঢুকে আনোয়ারের এই অবস্থা দেখে পাঞ্জাবির হাতা গুটিয়ে ছাত্রদের উদ্দেশ্যে আনিসুদ্দিন স্যার বললেন, তোমরা সরে যাও এখান থেকে। দু একজন ছাড়া বাকিরা ঘর থেকে বেরিয়ে যাও। আর তোমাদের মধ্যে কেউ একজন আমায় এক ঘটি পানি এনে দাও তো। জল এসে গেল। আনিসুদ্দিন স্যার উজু করে সূরা ইখলাস পাঠ করে সেই জলে ফুঁ দিয়ে আঁচলা ভরে ছিটিয়ে দিলেন আনোয়ারের গায়ে।
কিন্তু কিছুই হলো না। আনোয়ারের দেহটা যেমনভাবে উপরের দিকে উঠে বেঁকে চুড়েছিল তেমনভাবেই রইল, বরঞ্চ গোঙানিটা বেড়ে গেল। পরপর 3 বার একই কাজ করলেন আনিস স্যার, কিন্তু কিছুই হলো না। হঠাৎ করেই বিছানার উপরে উঠে বসলো আনোয়ার, একদম হঠাৎ করেই, সকলকে চমকে দিয়ে, ভীষণ স্বাভাবিক অবস্থায়, যেন যেন এইমাত্র ঘুম ভেঙে উঠে বসল। হ্যারিকেনের আলোয় সকলে স্পষ্ট দেখল ওর চোখ দুটো আর আগের মতন লাল নয়, মুখ থেকে গেঁজলা পড়াও কমে গেল সঙ্গে সঙ্গে। হাত দিয়ে মুখ মুছে ভ্যাবাচাকা খেয়ে চারিদিকে তাকিয়ে আনোয়ার জিজ্ঞেস করল, কে হয়েছে? আমি কোথায়? সকলে হাঁপ ছেড়ে বাঁচল। আনিস স্যার জলের ঘটিটা একজনের হাতে দিয়ে বললেন, আমরা যা ভাবছি তা হয়তো নয়। এ ছেলের মির্গির ব্যায়ামও আছে। বড় হুজুর আসুক, এর বাড়ির লোকের সঙ্গে তারপর কথা বলা যাবে। এখন আর কারো শুয়ে কাজ নেই। আনোয়ারকে বিশ্রাম নিতে দাও। 15 মিনিট বাদেই ফজরের নামাজ। যাও, অজু করে নাও। আনিস উদ্দিন স্যার চলে গেলেন। ছেলেরাও তার কথা মতো কলঘরের দিকে চলে গেল উজু করতে। বিছানায় হতবম্বের মতন বসে রইল সাইফুল। বন্ধুর মুখের দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে যেন ভূত দেখেছে। আনোয়ার সেসব আমল না দিয়ে বিছানায় শুয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। সাইফুল কি বুঝল কে জানে, সে কেমন যেন গুটিয়ে গিয়েছে গতকাল রাতের পর থেকে। এমনকি বন্ধু আনোয়ারের সঙ্গেও বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে চলছে। সেদিন সারাটা বেলা আনোয়ার আর কোনো উৎপাত করেনি, সুস্থ স্বাভাবিকভাবেই কাটল। কিন্তু আবার গভীর রাতে একটা কাণ্ড ঘটালো সে। সাইফুল সারাদিন আনোয়ারকে এড়িয়ে চলল। রাতের বেলায় বিছানায় ওর পাশেই শুতে হলো, কিন্তু ঘুমটা ঠিক এলো না। একটা চাপা অস্বস্তি সাইফুলকে সারা রাত জাগা জাগা ঘুমে আচ্ছন্ন করে রাখল। পাশে শুয়ে থাকা আনোয়ার এক রাতের মধ্যেই কেমন যেন বদলে গিয়েছে ওর কাছে। সেদিন রাতেও কোনো এক অজানা কারণে ঘুম ভাঙল সাইফুলের। চোখ খুলেই সে আবিষ্কার করল আজ পাশে আনোয়ার নেই, বিছানা ফাঁকা। তড়াক করে লাফ দিয়ে উঠে বসল সে। সঙ্গে সঙ্গেই চোখ গেল দরজার দিকে। দরজা হাঁ করে খোলা। বাকি ছেলেরা সব ভোস ভোস করে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। কারোর হুঁশই নেই যে দরজা খুলে একজন বাইরে বেরিয়ে গিয়েছে। কাউকে ডাকল না সাইফুল। নিজের হাড়িকে নিয়ে দ্রুত ঘরের বাইরে বেরিয়ে এলো। কি এক অজানা আতঙ্কে মুখটা ঘেমে উঠেছে ওর। বুকটা হাঁপড়ের মতন ওঠানামা করছে। খুব মিহি গলায় বারান্দায় দাঁড়িয়ে ডাকল সাইফুল, বন্ধু, বন্ধু, কোথায় গেলি রে তুই বন্ধু? কোনো সাড়া নেই। ওখানে আর অপেক্ষা করল না সাইফুল। সে জানে তার বন্ধু আনোয়ার আশেপাশে কোথাও নেই। ওর মাথার মধ্যে কে যেন বলে দিল আনোয়ার কোথায় গিয়েছে, কোথায় যেতে পারে। আর এখানে বেশি চেঁচামেচি করে ডাকলে বাকি সবাই উঠে পড়তে পারে। তাই পা টিপে টিপে রান্নাঘরের দিকে এগোয় সাইফুল। আকাশে আর চাঁদ উঠেছে, জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারিদিক। হারিকেন লাগে না, তবুও আগুন থাকলে যেন একটু সাহস পাওয়া যায়। তাই হারিকেনটা বাড়িয়ে ধরে ধীরে ধীরে রান্নাঘরের পেছন দিকটায় আসে সাইফুল। যা ভেবেছিল ঠিক তাই। ওই তো কুয়োতলার চাতালে কি জানি একটা বসে আছে। না 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 না, চাতালে কোথায়? নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সাইফুলের। সর্বনাশ! ওই তো আনোয়ার কুয়োর দেওয়ালের ওপরে উঠে ভেতরের দিকে পা ঝুলিয়ে পেছন ঘুরে বসে আছে সে।
একটু এদিক ওদিক হলেই সোজা কুয়োর মধ্যে পড়বে। আর চুপ করে থাকতে পারে না সাইফুল, চিৎকার করে ডেকে ওঠে, আনোয়ার, আনোয়ার কি করছিস তুই? আনোয়ার কি করছিস তুই ওখানে? নেমে আয়, নেমে আয় আনোয়ার। সাইফুল জানে ওর এই চিৎকারটা অনেক দূর অবধি গম গম করে প্রতিফলিত হয়েছে। মাদ্রাসার ভেতরের এক দুজন হলেও সেটা শুনতে পাবে স্পষ্ট। নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করেছে সাইফুল, আর সেই চিৎকার শুনে ওর দিকে ঘুরে তাকিয়েছে আনোয়ার। জ্যোৎস্নার আলোয় সাইফুল স্পষ্ট দেখতে পাচ্ছে ওর মুখখানা। এমন অদ্ভুতভাবে আনোয়ার তো হাসে না, দেখে মনে হচ্ছে ওর গালের দুপাশ কেউ নরম দিয়ে চিড়ে দিয়েছে। দাঁতগুলো অসম্ভব বড় বড় দেখাচ্ছে, কিংবা হয়তো চোখের ভুল। আচ্ছা, ওর চোখ দুটো এমন থকথক করে চলছে কেন বিড়ালের মতো? মানুষের চোখ কি ওভাবে চলে? আনোয়ার মুখে ওই বিস্মৃত হাসিটা বজায় রেখেই কুয়োর পাঁচিলের ওপর উঠে দাঁড়ালো। সাইফুল আবার চিৎকার করে উঠল, আনোয়ার দাঁড়া! এই বলে সাইফুল ক্ষিপ্র বাঘের মতন দৌড়ে কুয়োর কাছে আসার আগেই আনোয়ার সোজা লাফ দিল কুয়োর ভেতরে। সাইফুল কুয়োর কাছে এসে আছড়ে পড়ল। প্রায় ভেতরে ছপাত করে একটা শব্দ হলো। কুয়োর কাছে মুখ নিয়ে দুবার আনোয়ারের নাম ধরে ডাকলো সাইফুল। ওর চোখ ফেটে জল বেরোচ্ছে তখন। আনোয়ার, আনোয়ার! চিৎকার প্রতিফলিত হয়ে ফিরে এলো ওর কাছেই। সাইফুল দৌড়লো ঊর্ধ্বশ্বাসে মাদ্রাসার উঠোনে এসে প্রায় আছাড় খেয়ে পড়ল। সে যা ভেবেছিল ঠিক তাই। ওর চিৎকার শুনে বারান্দায় বেরিয়ে এসেছে অনেকেই, তার মধ্যে হাবিবুল্লাহ এবং আনিসুদ্দিন স্যারও আছেন। আনিসুদ্দিন স্যারই সাইফুলকে ধরে ফেললেন, ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে সাইফুল? চেঁচালে কেন? ওদিকে কি করতে গিয়েছিলে? সাইফুল উত্তরটা দেওয়ার আগে একবার হাবিবুল্লাহর মুখের দিকে তাকালো। ভয়ে তার মুখটা ছাইয়ের মতন ফ্যাকাশে হয়ে গিয়েছে। সাইফুল জানে হাবিবুল্লাহ বুঝতে পেরেছে তারা কোথায় গিয়েছিল। বারবার বারণ করা সত্ত্বেও সাইফুল কেবল রান্নাঘরের দিকে আঙুল তুলে বলতে পারল, আনোয়ার, আনোয়ার, আনোয়ার কুয়ায় পড়ে গেছে। আনিসুদ্দিন স্যার ওকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন, মাথায় হাত দিয়ে বললেন, ইয়া আল্লাহ, সর্বনাশ হয়েছে। শিগগিরই চলো সবাই। হাবিবুল্লাহ, গুদাম ঘর থেকে একটা মোটা দড়ি নিয়ে আসো তাড়াতাড়ি। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। হাবিবুল্লাহ বোধহয় একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। সে বুঝতে পেরেছে ব্যাপারটা ঠিক কি ঘটেছে। আনিসুদ্দিন স্যারের তাড়া খেয়ে সে ভেতরে চলে যায়। সকলে মিলে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পৌঁছয় পাতকুয়োটার সামনে। কিন্তু সকলে পৌঁছে সেখানে দেখল সম্পূর্ণ অন্য এক দৃশ্য। আনোয়ার সে কুয়োর মধ্যে পড়ে যায়নি। কুয়োর চাতালেই লতা ঝাড়ের মাঝে চিত হয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে যেন খুব শান্তির ঘুম ঘুমোচ্ছে সে। চোখ দুটো বন্ধ, নিস্পন্দ সারা শরীর। সকলে মিলে গিয়ে ঝুঁকে পড়ল আনোয়ারের মুখের সামনে। সাইফুল পেছনে দাঁড়িয়ে ব্যাপারটা দেখে চুপটি করে। সে কিছুই বুঝতে পারছে না এসব কি করে হলো। আনিস স্যার পেছন ঘুরে সাইফুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কে সাইফুল? তুমি যে বললে আনোয়ার কুয়ায় পড়ে গেছে, কিন্তু কই ওর তো? কথা শেষ করতে পারলেন না আনিসুদ্দিন স্যার, কারণ এ কথা বলতে বলতে তিনি আনোয়ারের গায়ে হাত দিয়েছেন এবং তার হাত ভিজে গিয়েছে জলে। নাকের কাছে হাত আনতে গিয়ে বুঝতে পারলেন জলে অষ্টে গন্ধ। বহুদিন না ব্যবহৃত হওয়া জলে এমনই গন্ধ হয়। অর্থাৎ সে সত্যি সত্যি কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। হ্যাঁ, এই তো ভালো করে খেয়াল করলেন আনিস স্যার।
আনোয়ারের মুখ চুল সব ভিজে, জামা শরীরের সাথে লেপ্টে রয়েছে। কিন্তু এ কি করে সম্ভব? কুয়ে পড়ে গিয়ে থাকলে উঠে এলো কি করে? আনিস স্যার উঠে দাঁড়ালেন। কুয়োর দিকে তাকাতেই তার শরীরের রক্ত হিম হয়ে গেল। এতদিন ধরে ঢাকা দেওয়া অবস্থায় ছিল ওটা। কাঠের চাংড়ি একপাশে কাত করে পড়ে রয়েছে, কুয়োর মুখটা উন্মুক্ত। বিড় করে তিনি বললেন, নাউজুবিল্লাহি মিনাস শাইতানির রাজিম। আবার বসে পড়ে গায়ে হাত দিয়ে আনোয়ারকে ডাকলেন তিনি। আনোয়ার, আনোয়ার বেটা ওঠো, ওঠো বেটা। বার কয়েক ডাকার পর আনোয়ার চোখ মেলে তাকাল। ও চোখ খোলার সঙ্গে সঙ্গে মুখের উপরে ঝুঁকে পড়া কয়েকজন ছেলে চুমকে পেছনে সরে গেল। বিড়বিড় করে কি সব দোয়া পড়ে বুকে ফুঁ দিল তারা। মানুষের চোখ অত লাল হয়, যেন থক থক করে অঙ্গার জ্বলছে আনোয়ারের দুই চোখের মধ্যে। আনিসুদ্দিন স্যারও ভয় পেয়ে পেছিয়ে এলেন। সাইফুল দূরে দাঁড়িয়ে গোটা ব্যাপারটা অবাক হয়ে কেবল দেখছে, কোনো কথা সরছে না ওর মুখ থেকে। সাইফুল বুঝে পাচ্ছে না কি করে একটা মানুষ পড়ে গিয়ে আপনা আপনি উঠে আসে। হাবিবুল্লাহ ততক্ষণে এসে পৌঁছেছে দড়ি নিয়ে। সেও হতবম্ব হয়ে দাঁড়িয়ে দেখছে ব্যাপারটা। দড়িটা ওর হাতেই, সেটা এখানে এখন নিষ্প্রয়োজন। আনোয়ার ধীরে ধীরে উঠে বসল, সবার দিকে অদ্ভুত ভঙ্গিতে তাকালো। চোখটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো। আনিসুদ্দিন স্যারের নজর এড়ালো না সেটা। তিনি আনোয়ারকে ধরে তুললেন, ঘাড়ে ভর দিয়ে নিয়ে এলেন মাদ্রাসার ভেতরে। আসার সময় একটা জিনিস চোখে আটকে গিয়েছিল আনিস স্যারের। তিনি দেখেছিলেন কিছুটা দূরে ঝোপের মধ্যে কাঁচ ভেঙে পড়ে আছে একটা হ্যারিকেন। ছেলেদের সবার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মেঝেতে বসে পড়ে বিষম শব্দ করে বমি করে দিল। হ্যারিকেন নিয়ে এসে দেখা গেল বমির মধ্যে বেরিয়েছে শ্যাওলা, কাদামাটি, কচুরিপানা। সবাই এর ওর মুখ চাওয়াচাই করতে লাগলো। কোতলা নোংরা জলে পড়ে গিয়ে না থাকলে এমন বমি হওয়া সম্ভব নয়। কেউ এটা বুঝে উঠতে পারছে না কি করে আনোয়ার কুয়োর ভেতরে পড়ে গিয়ে আবার নিজে থেকে উঠে এলো। তাছাড়া সবাই জানত বড় হুজুরের সেই বিশেষ নিষেধাজ্ঞার কথা। বড় হুজুর একবার বলেছিলেন ওই কুয়োতে কোনো একটা জিন থাকে। তবে কি সেই জিনই ধরল আনোয়ারকে? ছেলেদের মধ্যে একটা চাপা আতঙ্কের সৃষ্টি হলো এই ঘটনায়। বড় হুজুরও নেই এখানে, তিনি আসবেন আগামী কাল। ওপর থেকে নেমে এসেছেন আরও দু একজন হুজুর, রহমান স্যার এবং আলমগীর স্যার, যারা এই মাদ্রাসাতেই থাকেন। আনোয়ার কুয়োতলা থেকে আসার পর থেকে কারোর সাথে একটাও কথা বলেনি সে। চুপচাপ নিজের বিছানায় শুয়ে নিদ্রা যাচ্ছে এখন। বাকি সকলে জেগে। ছেলেদেরকে এবং আলমগীর স্যারকে পাহারায় বসিয়ে আনিস স্যার এবং রহমান স্যার পাশের ঘরে সাইফুলকে টেনে নিয়ে গিয়ে বসালেন। সঙ্গে রয়েছে হাবিবুল্লাহ। আনিসুদ্দিন স্যার যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে সাইফুলকে জিজ্ঞেস করলেন, বেটা সাইফুল, সত্যি করে বলো তো, কি করতে তোমরা ওই কুয়ার পাড়ে গিয়েছিলে? সাইফুল প্রথমে চুপ করে থাকলেও আনিসুদ্দিন স্যারের ধমকের ভয়ে ধীরে ধীরে মুখ খুলল। গত রাতে ওদের কুয়োতলায় যাওয়া, ঢাকনা সরানো এবং তারপর যা যা হয়েছে একটু আগে অবধি সবটাই খুলে সকলকে জানালো সাইফুল। তবে বেইমানি করল না। হাবিবুল্লাহ যে ওদের এই সব কিছু কেবল এক প্যাকেট বেড়ের লোভে জানিয়ে দিয়েছে সেটা হুজুরদের সামনে বলল না সাইফুল। সবটা শুনে কঠিন থমথমে মুখে আনিসুদ্দিন স্যার বললেন, তোমরা জানো তোমরা কি করেছ? এর জন্য তোমাদের মাদ্রাসা থেকে সাসপেন্ড করা হতে পারে, সেটা জানো?
সাইফুল এবার হাউমাউ করে কেঁদে ফেলল। এতটুকু বাচ্চা ছেলেটা আর এত চাপ নিতে পারছে না। কাল থেকে অনেক কিছু দেখে ফেলেছে ও। আনিসউদ্দিন স্যার একটু নরম হলেন, ওর গায়ে হাত বুলিয়ে বললেন, দেখো বেটা, তোমাদের ভালোর জন্যই তো ওখানে যেতে বারণ করা হয়েছিল। এই যে বিপদটা আজকে আনোয়ারের সঙ্গে ঘটেছে, এটা তো তোমার সঙ্গেও ঘটতে পারতো। কেঁদো না, যাও হাবিবুল্লাহর সঙ্গে যাও, বিশ্রাম করো। আর হ্যাঁ, একটা কথা, আজ রাতে ঘুমানোর দরকার নেই। হাবিবুল্লাহ, তুমি এটা বাকি সব ছাত্রদের বলে দেবে, কেউ যেন না ঘুমায় আজ। হাবিবুল্লাহ সাইফুলকে নিয়ে চলে গেল। রহমান স্যার আনিসউদ্দিন স্যারকে চুপ থাকতে দেখে প্রশ্ন করলেন, কি বুঝছেন হুজুর? কি করা উচিত আমাদের? ছেলেটা ঠিক কি হয়েছে বলেন তো? জিনে ধরেছে মিয়া, বুঝতে পারছেন না? সেই কুয়ায় থাকা জিন। শুনলেন না ছেলেটার মুখে? ঠিক আগের বারের মতো ঘটনা। আগের বার ছেলেটাকে বাঁচাতে পারেননি বড় হুজুরও। জানি না এবার যে কি হবে। বড় হুজুরও নেই, কাল কখন আসবেন কে জানে। ততক্ষণ পর্যন্ত আমাদের এই আনোয়ার ছেলেটিকে কড়া নজরে রাখতে হবে। আচ্ছা, আমরাও তো কোরআনের দোয়া দুরূদ পড়ে রুকিয়া করতে পারি। খেপেছেন নাকি? আপনি জানেন না ওই জিন কত শক্তিশালী? গতবার দেখেননি? কি যেন ছিল ছেলেটির নাম? হ্যাঁ, মনে পড়েছে, নাজিম। একেবারে জানটা নিয়েই ছাড়ল। বড় হুজুর অবধি কিচ্ছু করতে পারলেন না। এ জানি অনেক বেশি শক্তিশালী মিয়া, আমাদের ধারণার চেয়েও বেশি। কোনো দোয়া দরুদ এর সামনে বেশিক্ষণ টেকে না। রহমান স্যার দুশ্চিন্তায় দাঁড়িতে হাত বোলাতে লাগলেন। তাহলে কি করা যায় হুজুর? অপেক্ষা করতে হবে মিয়া, আর কোনো উপায় নেই। বড় হুজুর আসা অবধি অপেক্ষা করতেই হবে। দেখা যাক এই ছেলের নসিবে কি আছে। তবে একটা কথা জেনে রাখেন, এই জিন এত সহজে একে ছেড়ে যাবে না। সে চেষ্টা করবে ছেলেটাকে সর্বপ্রকারে পাগল করে দেওয়ার, কিংবা জানে মেরে ফেলার। তাই তো সবাইকে জেগে থাকতে বললাম। আজকে আমরাও জেগে থাকবো মিয়া। বড় হুজুর না ফিরলে কিছুই বলা যাচ্ছে না। চলুন ছেলেটার কাছে গিয়ে বসি। রহমান স্যার অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়িয়ে পড়লেন আনিসউদ্দিন স্যারের সাথে। তিনি জানেন ওই জিনের ধ্বংসাত্মক চরিত্রের কথা। আজ থেকে প্রায় ৬-৭ বছর আগে নাজিম নামক ছেলেটিকে নিজের চোখের সামনে তর্পে মরতে দেখেছেন তিনি। এখন কি হবে তা স্বয়ং আল্লাহই জানেন। দুজনে বেরিয়ে পাশের ঘরের দিকে পা বাড়াতে যাবেন, এমন সময় ও ঘর থেকে দুটি ছেলে দৌড়ে এসে তাদের সামনে দাঁড়ালো। কোনো রকমে তোতলাতে একজন বলল, আনোয়ারকে পাওয়া যাচ্ছে না। আনিসউদ্দিন স্যার প্রায় দৌড়ে ঘরে ঢুকে এলেন। গোটা ঘরে একটা চাপা ফিসফাস চলছে। চিন্তিত মুখে সবাই মিলে তাকালো আনিস স্যারের দিকে। পেছন রহমান স্যার ঢুকে এলেন। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি হয়েছে? আলমগীর স্যার চিন্তিত মুখে এগিয়ে এলেন। এই আনোয়ার ছেলেটা একটু আগে এই বিছানায় ঘুমাচ্ছিল। এই কিছুক্ষণ আগে হঠাৎ করে ঘরের হ্যারিকেনগুলো সব নিভে গেল। কোনো হাওয়া নাই, বাতাস নাই। আমরা কিছু বুঝে ওঠার আগেই ঘরের দরজাটা খুলে গেল। তারপরে আপনার থেকেই হ্যারিকেনগুলো আবার জ্বলে উঠলো, আর আমরা দেখি বিছানায় আনোয়ার নেই। আনিসউদ্দিন স্যার এ কথা শুনে আর সেখানে দাঁড়ালেন না, দৌড়ে বাইরে বেরিয়ে এলেন। তার পাঞ্জাবির পকেট থেকে বের করে নিলেন তার তাসবিহটা। জিকির পাঠ করতে করতে এগিয়ে চললেন ওই কুঁয়োতলার দিকে। তিনি বেশ বুঝতে পারলেন প্রতিপক্ষের সঙ্গে লড়াইটা অসম। বড় হুজুর পাশে থাকলে হয়তো এতটা কঠিন হতো না। তার দেখা দেখি আলমগীর স্যার এবং রহমান স্যারও খুঁজতে বেরিয়ে পড়লেন আনোয়ারকে।
তারা চিৎকার করে আনোয়ারের নাম ধরে ডাকতে ডাকতে এসে পৌঁছলেন কুয়োতলায়। কুয়োতলায় এসে তিনজনে থমকে গেলেন। কেউ নেই, কোথাও কেউ নেই। আনোয়ার এখানে আসেনি। তাহলে তাহলে সে কোথায় গেল? আচ্ছা আচ্ছা, মাদ্রাসার মধ্যেই সে কোথাও নেই তো? তাড়াহুড়োতে গোটা বিল্ডিংটা ভালো করে না খুঁজে বেরিয়ে এসেছেন তারা। এ কথা মনে হতেই ফিরে যাবেন কিনা ভাবছেন, এমন সময় কুয়োর ভেতর থেকে খলখল করে রক্ত হিম করে দেওয়া পুরুষ কণ্ঠের অট্টহাসি শোনা গেল। তিনজনেই পাথরের মতন জমে গেলেন সেই হাসির শব্দ শুনে। এ কোনো পার্থিব জীবের হাসির শব্দ হতেই পারে না। কুয়োর দেয়াল যেন কেঁপে কেঁপে উঠছে সেই শব্দে। হতভম্ব ভাব কাটিয়ে আনিসুদ্দিন স্যারই প্রথম পা বাড়ালেন। তাসবিহটা হাতে শক্ত করে চেপে ধরে জিকির পাঠ করছেন তিনি। চিৎকার করে বললেন, হে নাফরমান, আল্লাহর নাম করে তোমায় আদেশ করছি, বাচ্চা ছেলেটিকে ছেড়ে দাও। তার কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করো না। আল্লাহ পাকের আযাবে পুরে ছাই হয়ে যাবে তুমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আনিসুদ্দিন স্যারের সাবধান বাণী কোনো কাজেই লাগলো না। শিরিষ কাগজে কাঠ ঘষলে যেমন শব্দ হয়, তেমন কণ্ঠে কুয়োর ভেতর কাঁপিয়ে যেন কেউ পরিষ্কার বাংলায় কথাটা বলে উঠল। তোদের সাহস থাকে তো এই ছেলেকে আমার হাত থেকে বাঁচিয়ে দেখা। এই সামান্য আদম সন্তান আমার শান্তি বিঘ্নিত করেছে, একে আমি ছেড়ে দেব না কিছুতেই না। আর দূরে দাঁড়িয়ে থাকলেন না আনিস স্যার। দৌড়ে গিয়ে ঝুঁকে পড়লেন কুয়োর ভেতরে। যে দৃশ্যটা দেখলেন তার জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না। তার হাতের তাসবিহটা একটু হলেই পড়ে যাচ্ছিল কুয়োর জলে। দৌড়ে এলেন বাকি দুজনে, যার পণ্যায় বিস্মিত, আতঙ্কিত এবং কিংকর্তব্য বিমূঢ়। তারা দেখলেন কুয়োর দেয়াল বেয়ে নিচের দিকে 4 হাত পায়ে ঠিক মাকড়সার মতন নেমে যাচ্ছে আনোয়ার। না, কখনো কোনো মানুষ এমনভাবে শ্যাওলা ধরা পেছল দেওয়াল বেয়ে হঠাৎ দুরাবস্থা এমনভাবে মাধ্যাকর্ষণ শক্তিকে উপেক্ষা করে দেওয়ালে পোকামাকড়ের মতন আটকে থাকতে পারে না। এই শরীরটা হয়তো আনোয়ারের হতে পারে, কিন্তু ভেতরে যে রয়েছে সে আনোয়ার নয়। আনিসুদ্দিন স্যার বিমূঢ়তা কাটিয়ে চিৎকার করে উঠলেন, নাউযুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম। ছেড়ে দাও বাচ্চাটাকে। কে শোনে কার কথা? খিলখিল করে হাসতে হাসতে আনোয়ার, বা বলা ভালো ওর মধ্যে থাকা সেই জিন, তাকে নিয়ে নেমে যাচ্ছে কুয়োর মধ্যে। চেঁচামেচি শুনে ইতিমধ্যেই অনেকে দৌড়ে এসেছে মাদ্রাসার ভেতর থেকে। রহমান স্যার তাদের সকলকে ঠেকিয়ে রেখেছেন। আনিসুদ্দিন স্যার আর দেরি না করে হুজুর আলমগীরকে নিয়ে পড়ি কি মরি করে ছুটে এলেন সদর দরজার কাছে। হাবিবুল্লাহ ছুটে এসেছে। তাকে তিনি বললেন, জলদি দরজা খোলো, তাড়াতাড়ি। মাদ্রাসার মূল ফটক খোলা হতেই 2 হুজুর দৌড়লেন গ্রামের পশ্চিম দিকে। খানিক এগিয়েই খালিদ মিয়ার কুঁড়ে ঘর। এই লোকটা খালে বিলে মাছ ধরে, গায়ে অসুরের মতন শক্তি। পৃথিবীতে কোনো কিছুকেই ভয় করে বলে কারোর জানা নেই। এই খালেদ মিয়াকে গিয়ে ধরলেন 2 হুজুর।
মাদ্রাসা থেকে এই দুই হুজুর এত রাতে বিপদে পড়ে ছুটে এসেছেন শুনে খালেদ মিয়া সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন তাদের সঙ্গে একটা মোটা রশি নিয়ে। মাদ্রাসার ভেতরে ওই কুঁয়োতলার সামনে তখন ছাত্ররা জড়ো হয়ে গিয়েছে। কুঁড় একেবারে তলায় আধডোবা অবস্থায় লুটিয়ে পড়ে আছে আনোয়ারের দেহটা। আল্লাহর অশেষ রহমত যে কুঁড় তলায় জল তেমন বেশি ছিল না, না হলে এতক্ষণে ডুবেই মারা যেত আনোয়ার। খালেদ মিয়া তাড়াতাড়ি সব ব্যবস্থা করে ফেললেন। কাছে একটা কাঁঠাল গাছের শক্ত গুঁড়ির সঙ্গে রশিটা বেঁধে তরতরিয়ে নেমে গেলেন কুয়োর মধ্যে। কিছুক্ষণের মধ্যেই আনোয়ারের অচৈতন্য দেহটা রশিতে বেঁধে ঝুলিয়ে দিলেন। তিন হুজুর মিলে টানতে টানতে তুলে আনলেন আনোয়ারের দেহটা। সে এক ভয়ঙ্কর উদ্বিগ্ন সময়। আনিসুদ্দিন স্যার আনোয়ারের বুকে কান পেতে শুনলেন হৃদস্পন্দন চলছে কিনা। সকলে হাঁপ ছেড়ে বাঁচল। আনোয়ারকে ধরাধরি করে নিয়ে সকলে মাদ্রাসার ভেতরে চলে এলো। তখন বোধহয় রাত্রি প্রায় শেষ প্রহর। খানিকক্ষণ পরেই জ্ঞান ফিরে এলো আনোয়ারের। চোখ দুটো রক্ত জবার মতন লাল। থেকে থেকেই চিৎকার করে ওঠে, থুতু ছেটায় আর অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে হুজুরদের। বলাই বাহুল্য এসব আনোয়ারের কাজ নয়। তিন হুজুর মিলে অজ্ঞান থাকতে থাকতেই ওর হাত পা বেঁধে দিয়েছিল তক্তপোষের সঙ্গে, যাতে সে আর কোথাও উঠে পালাতে না পারে। বড় হুজুরের আশার অবধি এটাই একমাত্র উপায় তাকে নজরে নজরে রাখার। তিন দিন পরের কথা। জ্যোৎস্না ভেজা সন্ধে মাঠের মধ্যে দিয়ে নিজের আব্বুর গরুর গাড়ির ছইয়ের ভেতর সম্পূর্ণ একা শুয়ে দোল খেতে খেতে চলেছে আনোয়ার। গরুর গাড়ি এগিয়ে চলেছে ফিরোজপুর, মানে ওদের গ্রামের দিকে। রাতের আগেই পৌঁছে যাবে। ছইয়ের বাইরে মুখ বের করে রাতের আকাশ দেখতে দেখতে উদাস হয়ে যায় আনোয়ার। ওর শরীরটা ভালো নেই, একদম ভালো নেই। গায়ে অসম্ভব ব্যথা, হাত পা বিভিন্ন জায়গায় ছড়ে গিয়েছে, চোখের তলায় পড়েছে কালি, প্রচণ্ড ক্লান্তি শরীরে। এই দুদিন আগেই ওর সাথে যে ভয়াবহ ঘটনাগুলো ঘটে গেল তারই জের। আল্লাহ পাককে মনে মনে অশেষ ধন্যবাদ জানায় আনোয়ার। তাঁর কৃপায় এ যাত্রায় সে বেঁচে গেল। যদিও তার তেমন কিছুই মনে নেই। সারাক্ষণ সে কেমন আচ্ছন্ন হয়ে থাকত। ওই মাদ্রাসায় চার দেওয়ালের মধ্যে সে এ কদিন কি কি করেছে তার স্পষ্ট কিছুই মনে পড়ে না। তবে দুদিন আগে রাতের পর তার বিছানায় মুখের উপর ঝুঁকে পড়া মুখগুলো তার মনে আছে। তার মধ্যে ছিলেন বড় হুজুরও। তার নাকি রুকিয়া অর্থাৎ ঝাড়ফুঁক করা হয়েছিল সেই সন্ধ্যায়। সেই শয়তান জিন তাকে ছেড়ে চলে গেছে। এই কটা দিন আনোয়ার স্পষ্ট বুঝতে পারত সে নিজের মধ্যে নেই, কেউ তাকে তার ভেতর থেকে চালনা করছে, তার ইচ্ছের বিরুদ্ধে কাজ করাচ্ছে। বন্ধুদের মুখে শুনেছে সে নাকি কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। আল্লাহকে আবারও মনে মনে ধন্যবাদ জানায় সে। তার নিয়ামতেই বেঁচে আছে আনোয়ার। যে রাতে সে কুয়োর মধ্যে পড়ে গেল তার পরদিনই বিকেলবেলা এলেন বড় হুজুর নসিবপুরের ওয়াজ মেহফিল সেরে। তিনি এক মুহূর্ত দেরি করেননি সব আনিসুদ্দিন স্যারের মুখ থেকে শোনার পর। তিনি তখনই আনোয়ারের রুকিয়ার ব্যবস্থা করেন। এই অবধি মনে আছে তার। রুকিয়ার সময় কি হয়েছিল না হয়েছিল সেসব কিছুই পরে সাইফুলের মুখ থেকে শুনেছে। সে বেচারাটাও গোটা ঘটনায় একেবারে বিধ্বস্ত হয়ে রয়েছে। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে আনোয়ার। কি ভুলটাই না তারা করেছে সেদিন রাতে ওই কুয়োতলায় যেতে গিয়ে। সাইফুল ওকে বলেছে সেদিন রুকিয়ার সময় নাকি সেই জিন তার শরীর ছেড়ে যেতেই চাইছিল না।
ওর দেহটাকে আছড়ে মাটিতে ফেলে দেওয়ালে ধাক্কা খাইয়ে গোটা শরীর বেঁকিয়ে চুড়িয়ে অসহ্য যন্ত্রণা দিয়েছিল ওকে। মাদ্রাসার এক ফাঁকা ঘরে ওর রুকিয়া হচ্ছিল, কিন্তু সাইফুল লুকিয়ে কোন এক জানলার ফাঁক থেকে সবই দেখেছে। বড় হুজুর নাকি শেষমেশ দোয়া দরুদ ছেড়ে সেই জিনের কাছে কাকুতি মিনতি করেছিলেন তার শরীর ছেড়ে যাওয়ার জন্য। তারপরেই নাকি আনোয়ারের শরীরটা লুটিয়ে পড়েছিল মাটিতে। তারপরে সবাই তাকে চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরিয়ে আনে। সেই থেকেই ওর শরীরটা দুর্বল, গা হাত পায়ে ব্যথা। বড় হুজুর দুদিন পরে একটু সুস্থ বোধ করতেই তাকে পাঠিয়ে দিলেন নিজের বাড়িতে। তার আগে খবর পাঠিয়েছিলেন তার আব্বুকে এসে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বললেন না। তিনি বললেন হয়তো আনোয়ার ওখানে তার বাবা মায়ের কাছে গিয়ে থাকলে তাড়াতাড়ি সেরে উঠবে। সাইফুলকেও ওর গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। না, বেচারাকে সাসপেন্ড করা হয়নি। 2 সপ্তাহ পর তারা দুজনেই ফিরবে মাদ্রাসায় আবার। যাক, আপাতত লম্বা একটা ছুটি। কতদিন পরে বাড়ি ফিরছে আনোয়ার। ওর মনটা খুশিতে নেচে ওঠে। আব্বু খুব ধীরে ধীরে গরুর গাড়িটা চালাচ্ছে। সেই দুলুনিতে ঘুম পেয়ে যাচ্ছে আনোয়ারের। ওর চোখে মৃদু মন্দ নিদ্রা নেমে আসে। আনোয়ার খেয়াল করে না গরুর গাড়ির ছইয়ের মধ্যে অন্ধকারে গা মিশিয়ে ওর সঙ্গে সঙ্গে চলেছে একটা ছায়া শরীর। এই ছায়া অবয়ব পিছু নিয়েছে সেই মাদ্রাসা থেকে। না, এত সহজে আনোয়ারকে ছেড়ে যায়নি সে। ফিরোজপুর গ্রামের কবরস্থানটার একেবারে গা ঘেঁষে আনোয়ারদের বাড়িটা। ওদের বাড়িটাই হচ্ছে এই গ্রামের শেষ বাড়ি। তারপর শুরু হয় বাঁশ বাগানে ঢাকা কবরস্থানটা। বাড়ির পেছন দিকটা কবরস্থানের সাথে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। কলতলা পেরোলেই শুরু হয় ঘন বাঁশঝাড়, অনুচ্চ একটা ভাঙা পাঁচিলের সীমানা। এমনিতেই গ্রামের মধ্যে অন্য সকল বাড়ির থেকে বেশ কিছুটা তফাতেই ওদের বাড়ি, কারণ তার পাশেই কবরস্থান। এসব জায়গার আশেপাশে নেহাত ঠেকায় না পড়লে কেউ বাড়ি করতে চায় না। এখান থেকে ঝাঁ চকচকে আলোয় ভরা বড় শহর খুব বেশি দূরে না হলেও ফিরোজপুর গ্রামটা কিন্তু অজপাড়া গাঁই বলা চলে। গ্রামে মোটামুটি বিদ্যুতের আলো থাকলেও বেশিরভাগ সময় রাস্তাঘাটগুলো অন্ধকারেই ঢাকা থাকে সন্ধে নামলে। পোস্ট আছে, কিন্তু আলো নেই। গরম বলো, শীত বলো আর বর্ষাই বলো, রাত 8টার পরে মোটামুটি সব চুপ। আনোয়ার যেদিন বাড়ি ফিরে এলো তার পর দিন আকাশ কালো করে নামল বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো উথাল পাথাল হাওয়া। সূর্যের মুখ দেখা গেল না দিনের বেলায়। সন্ধে রাত অবধি চলল সেই তাণ্ডব। মাদ্রাসা থেকে আসার পর শরীরটাও যদিও ভালো নেই, তবু আজকাল রাতে ঘুম আসতে চায় না আনোয়ার। তাছাড়াও শরীর ক্লান্ত থাকার দরুন দিনের বেলা অনেকটাই সময় ঘুমিয়ে কাটিয়েছে সে। রাতে আর ঘুম আসছে না। আনোয়ারদের বাড়িতে মাত্র 2টো ঘর। বাইরের দিকের ঘরটায় সে নিজে থাকে, এখন কিছুটা বড় হয়েছে বলে। ভেতরের দিকের ঘরে থাকে আব্বু আর আম্মি। বাইরের দাওয়ার একপাশে রান্নাঘর, শৌচালয় বাইরে। ওর ঘরটা বাড়ির পেছনের দিকে কলতলার কাছে। বিছানায় গা দিয়ে অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর জল তেষ্টা পেল আনোয়ারের। ঢক ঢক করে বেশ খানিকটা জল খেয়ে বিছানায় শুতেই মনে হলো বাইরে থেকে একবার ঘুরে আসা দরকার। প্রস্রাব পেয়েছে, কিন্তু এখন এই ঝড় বৃষ্টির মধ্যে একা একা বাইরে শৌচালয়ে যেতে হবে, এটা ভেবেই মুখ শুকিয়ে গেল। তবে প্রকৃতির ডাক বড় বালাই। তলপেট ফেটে যাচ্ছে। দোনামোনা করতে করতে শেষমেশ ঘরের কোনো একটা জরাজীর্ণ ছাতা মাথায় দিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো আনোয়ার।
দরজা খুলে কয়েক পা এগোলে শৌচালয়। কলতলার ওপাশে নিঝুম অন্ধকারে থম মেরে দাঁড়িয়ে রয়েছে বাঁশবাগানটা। সকাল থেকে এত বৃষ্টি হয়েছে যে চারিদিকটা কেমন কুয়াশার মতন অস্পষ্ট হয়ে রয়েছে। ওই কুয়াশা ঘেরা বাঁশ ঝাড়গুলো দেখে বুকের ভেতরটা কেমন ছমছম করে উঠল। কদিন আগে ওর সঙ্গে যা হয়েছে, তারপরে সামান্য ছোটোখাটো ঘটনাতেই চমকে চমকে ওঠে সে। সেই ডান পিঠে ভাব কোথায় যেন উড়ে গিয়েছে। কিন্তু শৌচালয় ওকে যেতেই হবে, ওভাবে দাঁড়িয়ে থাকলে কিচ্ছু হবে না। তাড়াতাড়ি সেদিকে পা বাড়ায় আনোয়ার। কাজ সেরেই ঘরে দৌড় মারবে। প্রস্রাব সেরে বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে ছাতাটা খুলে ঘরে চলে আসতে যাবে, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কার ডাকে চমকে ওঠে আনোয়ার। কে যেন অস্পষ্ট গলায় ডেকে ওঠে, দোস্ত। পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে পড়ল আনোয়ার, কিন্তু ওর কান অতিমাত্রায় সজাগ হয়ে উঠল। কে ডাকছে? সে ভালো করে কান পেতে শোনার চেষ্টা করল। আবার স্পষ্ট শুনতে পায় সে, দোস্ত শোন। আনোয়ারের মনটা কেমন যেন কু ডেকে ওঠে। কে ডাকছে এত রাতে? ওর ভীত সন্ত্রস্ত মন চাইছে তাকে ঘরের দিকে নিয়ে যেতে, কিন্তু কোন একটা অদৃশ্য শক্তি যেন তাকে বাধ্য করছে সেই ডাকের দিকে যেতে। ধীরে ধীরে পেছন ঘুরে তাকায় আনোয়ার। পেছনে তাকিয়ে সে চমকে ওঠে। বৃষ্টির মধ্যে খানিকটা দূরে দাঁড়িয়ে রয়েছে এক অবয়ব। ওরই উচ্চতার, দেখে ওরই বয়সী মনে হয়। বৃষ্টিতে ভালো করে মুখটা দেখতে পাচ্ছে না। আনোয়ার কাঁপা গলায় প্রশ্ন করে, কে 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 কে? আমি দোস্ত, আমি। চিনতে পারছিস না তুই আমাকে? বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা মূর্তির ঠোঁট নড়ে ওঠে। অন্ধকারে ভালো করে দেখতে না পারলেও গলাটা স্পষ্ট চিনতে পারল আনোয়ার। প্রথমে বিস্ময়ে, তারপরে আনন্দে আত্মহারা হয়ে গেল সে। সাইফুল এইখানে এত রাতে কিভাবে? ভয় ডর কেটে গেল। দৌড়ে এগিয়ে গেল সে বন্ধুর কাছে। হ্যাঁ, সাইফুলই তো। কিন্তু বৃষ্টির মধ্যে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভিজছে কেন? এত রাতে এত দূরে সে এলো কোথা থেকে? তার গ্রাম তো অনেক অনেক দূরে। অবাক হয়ে আনোয়ার প্রশ্ন করল, কি রে, তুই এখানে এত রাতে? কি ব্যাপার? তোর সঙ্গে দেখা করতে এসেছি দোস্ত। যাবি আমার সাথে এক জায়গায়? আনোয়ার বুঝতে পারে না এত রাতে এই ছোট্ট ছেলেটার পক্ষে এত দূর থেকে এখানে আসা সম্ভব নয়। তারপর আনোয়ার এটাও লক্ষ্য করে না যে বৃষ্টিতে দাঁড়িয়ে সাইফুল ভিজছে ঠিকই, কিন্তু ওর সারা শরীরের কোথাও এক ফোঁটা জলবিন্দুও নেই। আনোয়ার যেন দেখেও দেখে না সাইফুলের হাসিটা কেমন অস্বাভাবিক। সে হেসে হেসে তার বন্ধুর সাথে কথা বলে না। কিছু একটা খারাপ, খুব খারাপ পরিবর্তন ঘটছে চারপাশে। তবু কি এক পাগলামো পেয়ে বসেছে তাকে। উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করল, যাব? কোথায় যাবি রে? ওর থেকে খানিক দূরে দাঁড়িয়ে থাকা সাইফুলের হাসিটা আরো চওড়া হয়। সে ফিসফিসিয়ে বলে, মাংস খেতে। এই বলে এগিয়ে এসে সাইফুল আনোয়ারের হাত ধরে টান দেয় মৃদু। আনোয়ার এমনিতেই একটা ঘোরের মধ্যে ছিল। সাইফুল স্পর্শ করার সঙ্গে সঙ্গে যেন সম্মোহিত হয়ে গেল। সে জিজ্ঞেস করলো না এত রাতে কোথায় সে মাংস খেতে যাচ্ছে, কিসের মাংস। সে শুধু এগিয়ে চলল সাইফুলের পিছন পিছন।
ছাতাটা পড়ে রইল উঠোনে। বৃষ্টিতে ভিজতে ভিজতেই তার সঙ্গে চলল আনোয়ার। সাইফুল কলতলা পেরিয়ে অনুচ্চ পাঁচিলটা এক লাফে পার হয়ে ঢুকে গেল কবরস্থানের মধ্যে। তার পিছু পিছু আনোয়ারও ঢুকে পড়ল সেখানে। কিছু দূর গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল দুজন। সামনে বাঁশের ঝাড় অনেকটা পাতলা হয়ে এসেছে, সেখানে সারি দিয়ে কয়েকটা কবরের ফলক। এতক্ষণ অন্ধকারে থেকে অন্ধকারটা চোখ সয়ে গেছে তার। হঠাৎ করে আনোয়ার দেখল তার সামনে সাইফুল নেই। মাত্র 1 সেকেন্ড আগে সে ওর চোখের সামনে ছিল। যে ওর চোখের সামনে ছিল সে কোথায় গেল? বৃষ্টিতে ভালো করে কিছু দেখা যায় না। চোখ কচলে একটু ভালো করে তাকাতেই সে দেখল তার সামনে মাত্র কিছু 2 হাত দূরেই জমাট অন্ধকারের সাথে মিশে কে যেন বসে রয়েছে উবু হয়ে, এবং তার সামনেই একটা কবর, এবং তার সামনের কবরটা সদ্য খোঁড়া। প্রায় সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত শব্দ শুনতে পেল আনোয়ার। কটর মটর করে কিছু চিবিয়ে খাওয়ার শব্দ। সে বুঝতে পারছে এটা কিসের শব্দ। হাড় মাংস চিবানোর শব্দ। সামনে বসা ছায়ামূর্তিটা আর কেউ নয় বরং ওর বন্ধু সাইফুল, এবং সে খুলে রাখা কবরের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে কিছু একটা তুলে আনছে, তারপর সেটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এরকম শব্দ করে। কবরের ভেতর থেকে এক মরা ছাড়া আর কিচ্ছু বের করে এনে খেতে পারে? আনোয়ারের মাথা ঘুরে গেল, কেমন যেন আচ্ছন্ন হয়ে গেল সেই দৃশ্য দেখে। সাইফুল মরার মাংস চিবোতে চিবোতে তাকে বলল, আয় দোস্ত আয়, মাংস খাবি আয়। আনোয়ার দেখতে পেল সাইফুলের একজোড়া জ্বলন্ত চোখ। যেন জাহান্নামের আগুন জ্বলছে। ঠোঁট নেই তার, এক পাটি সাদা ছকছকে ধারালো দাঁত শাড়ি দিয়ে বসানো। এই অন্ধকারে ও স্পষ্ট দেখতে পাচ্ছে দাঁতের ফাঁকে ফাঁকে লাল রক্ত এবং মাংস লেগে ঝুলছে। আনোয়ার জানে এটা সাইফুল নয়, কিন্তু সে দৌড়ে পালালো না, ভয় পেল না, বরং তারও কি এক অমোঘ টানে ইচ্ছে করল তার সাথে বসে সেই মাংসে ভাগ বসাতে। মাদ্রাসা থেকে ছেলেটাকে নিয়ে এসেছে 4 দিন হয়ে গেল। মাদ্রাসার বড় হুজুর যা সব বর্ণনা দিয়েছিলেন, তারপরে মনে মনে ঠিক করে নিয়েছিলেন সেলিম মিয়া যে তার ছেলেকে ওই মাদ্রাসায় আর পাঠাবেন না, অন্য কোথাও ভর্তি করে দেবেন। আল্লাহ পাকের অসীম কৃপা, সেই জিনের আছর হওয়ার পরেও তার সবেধর নীলমণি ছেলেটি বেঁচে আছে এখনো। এমন আগে জানলে কখনোই তিনি ভর্তি করতেন না ওই মাদ্রাসায়। এমনটা কেউ কখনো শুনেছে না দেখেছে যে মাদ্রাসার ভেতরে জিন পুষে রাখা হয়? বড় হুজুর কেমন মানুষ কে জানে, কিন্তু ওখান থেকে নিয়ে আসার পরেও শান্তি নেই সেলিম মিয়া। ছেলেটাকে নিয়ে কি সমস্যাতেই না পড়েছে সে। সব ঠিকই চলছিল, আনোয়ার সেরেও উঠে গিয়েছিল অনেকটা। কোথা থেকে কি হলো কে জানে। এই 3 দিন আগে সেলিম সকালবেলায় উঠে এক আশ্চর্য দৃশ্য দেখল উঠোনে কাদা জলের মধ্যে কালো ছাতা উল্টে পড়ে আছে একটা। কি মনে হতে আনোয়ারের ঘরে উঁকি দিয়ে দেখল সে নেই। তন্ন তন্ন করে 2টো ঘর খুঁজল, কোথাও নেই। এটুকু বাড়ির মধ্যে কোথায় বা লুকোবে আনোয়ার? বাইরে বেরিয়ে সেলিমের চোখ পড়ল কাদার উপর একজোড়া পায়ের ছাপ।
সোজা চলে গেছে কলতলা পেরিয়ে, পাঁচিল পেরিয়ে কবরস্থানের দিকে। বুকটা ছ্যাঁত করে উঠেছিল সেলিমের। দৌড়ে গিয়েছিল সেই কবরস্থানের ভিতর। বেশি দূর যেতে হয়নি, খানিক দূরে গিয়ে এমন একটা দৃশ্য দেখেছিল যা সে কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। দেখেছিল আনোয়ার একটা কবরের সামনে আধশোয়া হয়ে পড়ে রয়েছে জল কাদার মধ্যে, আর সেই কবরটা খোলা। সেখান থেকে বেরিয়ে রয়েছে সেই কবরের শায়িত মৃত ব্যক্তির একটা ঠ্যাং, এবং সেটা খুব বাজেভাবে ছিঁড়ে রাখা। কেউ যেন একটানে আলগা করে নিয়েছে হাঁটুর নিচ থেকে। বৃষ্টিতে সব রক্ত ধুয়ে গিয়েছিল বলে, না হলে সেলিম দেখত ওর ছেলের মুখে লেগে রয়েছে রক্তের দাগ। ব্যাপারটা কিছুই বুঝে উঠতে পারেনি সেদিন সেলিম। কোনো রকমে ধরাধরি করে ঘরে নিয়ে চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরে এসেছিল তার। প্রথমে সেলিমের মাথায় কিছুই ঢোকেনি যে ছেলেটা হঠাৎ করে বিছানা থেকে ওইখানে কি করে চলে গেল। পরে ব্যাপারটা মাথায় খেলতেই সে যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিল। তবে কি ছেলেটার কোনো ব্যামো হলো? ঘুমের মধ্যে চলাফেরা করার ব্যামো? অজ্ঞান অবস্থায় কবরটার সামনে পড়েছিল আনোয়ার। তবে জ্ঞান ফেরার পর থেকেই ছেলেটার ব্যবহারের মধ্যে আশ্চর্য রকমের পরিবর্তন দেখতে পাচ্ছে সেলিম দুদিন ধরে। এই ওকে নিয়ে যত জ্বালা, ঠিক মতন কিছু খেতে চায় না, স্নান করতে চায় না, ঘর ছেড়ে বেরোয় না, সারাদিন ঘরের দরজা বন্ধ করেই পড়ে থাকে। সেলিম কিংবা ওর আম্মি এসে অনেক ডাকাডাকি করলেও যদি বা দরজা খোলে, সে চোখ, সে মুখ উস্কো খুস্কো অবস্থা দেখে যে কেউ ভয় পেতে বাধ্য। হাসি খুশি সুস্থ স্বাভাবিক ছেলেটার কি হলো? সবচেয়ে বড় সমস্যা, কিছুতেই খাবার মুখে তুলতে চাইছে না। ডাকলে তো খেতে আসেই না। ওর আম্মিও যদি ওকে ঘরে খাবার দিয়ে আসে, তাহলেও সে খাবার নিজের মনে পড়ে থাকে। এ ব্যাপারটা অবশ্য সেলিম জানতে পারত না, যদি না সেদিন জোর করে ছেলের ঘরে ঢুকে পড়ত। ঘরে ঢুকে নাকে হাত দিতে হয়েছিল তার। চোখ কপালে উঠে গিয়েছিল সেলিমের। প্রায় ৩-৪ দিন আগে পচা খাবারের গন্ধে ঘর ভরে উঠেছে। তারপর বহুদিন ধরে জানলা দরজা না খোলার জন্য ভ্যাপসা গন্ধ উপরি পাওনা। খাটের ওপর আতশোয়া হয়ে বসে থাকা ছেলেটাকে দেখে হাঁতকে উঠেছিল সেলিম। কদিন ধরে খাবার খায়নি ছেলেটা। চোখের তলায় কালি পড়ে শুকিয়ে কি অবস্থা হয়েছে তার। সেদিন অনেক করে ছেলেটার সাথে কথা বলতে চেয়েছিল, পারেনি। অদ্ভুত একটা দৃষ্টিতে রক্তিম চোখে আব্বুর দিকে তাকিয়ে বসেছিল আনোয়ার। একটা কথাও বলেনি, কেবল মুখটা দেখে মনে হয়েছিল আর ২-৩টে কথা বললেই সে হয়তো নিজের আব্বুকেই তীরে আক্রমণ করবে। বেগতিক দেখে বেরিয়ে এসেছিল সেলিম। কাজে গিয়ে মন বসেনি তার। জানের টুকরো ছেলেটার এইরকম অবস্থা কি করে হলো তা কিছুতেই হিসেবে মেলাতে পারছে না সেলিম মিয়া। এ তো গেল প্রথম ধাক্কা। কিছু না খেয়ে ছেলেটার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়তে লাগলো। সারাদিন গরুর গাড়িতে টুকটাক ভাড়া খাটে সেলিম। একদিন সকালবেলায় ভাত খেয়ে কাজে বেরোবে, কলতলায় হাত মুখ ধুচ্ছে। হাঁপাতে হাঁপাতে বাইরে বেরিয়ে এলো জাহানারা বিবি। হ্যাঁ গো, শুনছো? ছেলেটা এইটুকুই কোন রকমে হাঁপিয়ে বলতে পারল। কি ছেলেটা? কি হয়েছে আবার? একটা অজানা আশঙ্কা বুকে নিয়ে মগ বালতি ফেলে আনোয়ারের ঘরের দিকে দৌড়ে এলো সেলিম। এসে দেখে দরজার সামনে বসে বমি করে ভাসিয়ে দিয়েছে ছেলেটা। রক্ত বমি।
সেলিম বিস্ফারিত চোখে দেখল একবার একবার করে খুব কষ্ট করে ওক তুলছে এবং তার সাথে সাথে বেরিয়ে আসছে খানিকটা করে রক্ত। খানিক বাদে বমির সাথে যেগুলো বেরিয়ে এলো সেগুলো দেখে মাথা ঘুরে গেল ওদের স্বামী স্ত্রীর। মানুষের চুল, নখ, তলা তলা মাংসপিণ্ড আনোয়ারের পেটের ভেতর থেকে বেরিয়ে উঠোনের কাঁচা মাটিতে পড়ছে। জাহানারা বিবি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন। দুজনকে একসাথে সামলাতে চোখে অন্ধকার দেখল সেলিম মিয়া। শিশুদের মতন মাথায় হাত দিয়ে কাঁদতে বসে পড়ল সেলিম। আল্লাহ, এসব কি? আমি এখন কি করব? কি করব? রাস্তা দেখাও তুমি আল্লাহ, আমি এখন কি করব? চেঁচামেচি কান্নাকাটি শুনে পাশের বাড়ি থেকে ছুটে এলেন হামিদুল হাকিম। উঠোনে এসে গোটা ব্যাপারটা দেখে তাজ্জব বনে গেলেন তিনিও। বৃদ্ধ আজ 50 বছর ধরে হাকিমি করছেন, তিনি বিলক্ষণ চেনেন মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। অবাক হয়ে দেখলেন আনোয়ার ছেলেটি বমির সঙ্গে মানুষের মাংস, নখ, চুল এসব বেরিয়ে আসছে। এর মানে একটাই হয়, এই ছেলেটি মানুষের মাংস খেয়েছে। সেলিমকে তিনি বললেন, শিগগির যাও, ঘর থেকে 1 ঘটি জল লইয়া আসো, বিবির চোখে মুখে দাও, আগে দাঁতে দাঁত লেগে যাবে। সেলিম তার কথা মতো তাই করল। জাহানারা বিবি জ্ঞান ফিরে পেয়ে চিৎকার করে কাঁদতে আরম্ভ করলেন। এদিকে আনোয়ার ততক্ষণে বমি করা থামিয়ে উঠোনে লুটিয়ে পড়েছে। হামিদুল হাকিম গভীর চিন্তার সঙ্গে রোগীর পর্যবেক্ষণ করলেন অনেকক্ষণ ধরে। তিনি অনেক কিছু দাওয়াই দিলেন বটে, কিন্তু অবস্থার কোনো উন্নতি হলো না সেদিনের মতো। আরো 2 বার বমি হলো। এইভাবে বমি করতে থাকলে তো মরেই যাবে ছেলেটা। বিকেলের দিকে আবার আনোয়ারের পরিস্থিতি দেখতে হামিদুল হাকিম এলেন ওদের বাড়িতে। আনোয়ার তখন ওর ঘরে শুয়ে নিদ্রা যাচ্ছে। ছেলেটার মুখ চোখ শুকিয়ে কেমন যেন হয়ে গিয়েছে। হামিদুল মিয়া সেলিমকে ডেকে বাইরে নিয়ে এলেন, বললেন, সকালে পোলার বমির সাথে কি বেরিয়েছে তা দেখছো মিয়া? দেখেছি মিয়া, কিন্তু এটা কি করে হতে পারে বলুন তো? আমার ছেলে তো কোনোদিন এমন ছিল না। এইসব কেউ করে বলুন? সি 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 নাউজুবিল্লাহ। একখান কথাই বলবো, পোলাকে এখন কদিন চোখে চোখে রাখো। আমি কিছু দাওয়াই দিয়েছি, শরীরটা ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে অন্য ব্যাপার। কি ব্যাপার হাকিম সাহেব, আপনার কি মনে হয়? সেলিম ছলো ছলো চোখে তাকিয়ে তার দিকে। এখন নিশ্চিত করে কিছু বলা সম্ভব না। ছেলেকে সুখে সুখে রাখো, অস্বাভাবিক কিছু দেখলে আমাকে খবর দেবে। এই বলে হামিদুল হাকিম চলে যান তার বাড়িতে। সেলিম একটা বিড়ি ধরিয়ে দাওয়ায় বসে চিন্তিত মনে টানতে থাকে। পাশে নিঃশব্দে এসে বসে জাহানারা বিবি। চোখ মুছে গলার স্বর নামিয়ে বলে, ছেলেটার সাথে কিছু একটা হয়েছে জানো তো, এমন কিছু একটা যা আমরা দুজন বুঝতে পারছি না। ও বাড়ি আসার পর থেকে কদিন ধরে রাতে
আমার ঠিক মতো ঘুম হয় না পোলাটার চিন্তায়। দেখছি তো কেমন একটা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে না, বেরোয় না কোথাও, অনেক রাত অবধি জায়গা থাকে। তুমি খেটে খুটে আইসা ঘুমিয়ে পড়ো, তুমি কিছুই তাই টের পাও নে। জানো, রোজ রাতে আনোয়ারের ঘরে দরজা খোলার আওয়াজ পাচ্ছিলাম এই কদিন ধরেই। গত পরশু রাতে সাহস কইরা উঠা এসে বারান্দায় দাঁড়াইতেই একটা আশ্চর্য ব্যাপার খেয়াল করলাম। জানো, দেখলাম ওর ঘরের দরজা খোলা। উঠোনে দাঁড়িয়ে একা একা কি যেন বকে চলতেছে। ডাকতে গিয়েও ডাকলাম নে, আর একটু এগিয়ে গিয়ে কথাগুলো শোনার চেষ্টা করলাম, শুনতে পারলাম নে। কিন্তু দেখে মনে হলো কারোর সাথে কথা কইতেছে। তারপর আস্তে আস্তে এগিয়ে চলল কলতলার দিকে। বিশ্বাস করো আমি 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 খুব ভয় পেয়ে গিয়েছিলাম গো। আমি ওকে পিছু ডাকতে চাইছিলাম, কিন্তু পারি নাই। চুপ করে আইসা দরজায় খিল দিয়া শুয়ে পড়ছিলাম। চুপ কইরা কান খাড়া কইরা শুনতেছিলাম যে ও কখন ফিরে আসে। প্রায় আধ ঘন্টা পর আবারও দরজায় আওয়াজ হলো। বুঝলাম ও ফিরে আইছে। কালে রাতেও বাইরে গেছিল পোলাটা। আমি আবার শুনেছি। তুমি এর একটা ব্যবস্থা করো। আমার কিন্তু কিছু ঠিক লাগতেছে নে। তুমি একটা ব্যবস্থা করো একটা ব্যবস্থা করো। হতভম্ব সেলিম অবাক হয়ে স্ত্রীর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, তুমি এগুলো আমারে আগে বলনি কেন বিবি? ভাইবাছিলাম তুমি এসব বিশ্বাস করবা না, তাই তোমায় কিছু কই নাই। কিন্তু আজকে যা হলো, ছেলেটার সাথে কিছু খারাপ হয়েছে গো, কিছু খারাপ হয়েছে। কি জানি কি লুকোচ্ছে আমাদের থেকে। খানিকক্ষণ চুপ করে থেকে সেলিম বিড়িতে শেষ টান মেরে ফেলে দিয়ে বলে, তোমাকে একটা কথা বলা হয়নি বিবি, ভয় পাবে শুনলে তাই বলিনি। মাদ্রাসায় ওরে নাকি জিনে ধরছিল, বড় হুজুর বলেছেন। সে কি গো, তুমি আমাকে বলনি কেন? এই জন্যই এমনটা হচ্ছে। কিন্তু হুজুর সাহেব তো ছেলেকে রুকিয়া করে সে জিনকে নামাই দিছেন, তবে এরকম হবে কেন বলো তো? আচ্ছা, তুমি কাল ঠিক দেখেছিলে রাতে যে ও কবরস্থানের দিকে যাচ্ছে? আল্লাহর কসম, কেন সেদিন তো তুমি ওখান থেকে ওকে তুইলা আনলে। তোমার বিশ্বাস হয় না? আচ্ছা ঠিক আছে, তোমার বিশ্বাস না হইলে তুমি রাতে জায়গা থাকো, নিজের চোখে সবকিছু দেখবা। রাত তখন প্রায় 12:30। আজ জাহানারা বিবি একটু ঘুমিয়েছে, জেগে রয়েছে সেলিম। মাথার কাছে জানালাটা খোলা, কলতলাটা স্পষ্ট দেখা যায়। বিবির কথা যদি সত্যি হয়, এখান থেকেই ছেলেকে নজর রাখতে পারবে সে। একটা বিড়ি ধরানোর চেষ্টা করছিল সেলিম। দেশলাইয়ের ফস শব্দটা নেভার সঙ্গে সঙ্গেই ওপাশে খট করে ছিটকিনি খোলার শব্দ হলো। আনোয়ারের ঘরের দিক থেকেই এলো আওয়াজটা। কান খাড়া হয়ে উঠল সেলিমের। তাহলে ওর বিবি ভুল কিছু বলেনি। বেড়িটা ঘন ঘন টান দিতে দিতে রুদ্ধশ্বাসে জানালা দিয়ে তাকিয়ে রইল বাইরের দিকে। আজ আকাশে খানিকটা চাঁদের আলো আছে। কিছুক্ষণের মধ্যেই একটা ছায়া মূর্তিকে বাইরের আধো অন্ধকার এবং কুয়াশার মধ্যে নড়তে চড়তে দেখা গেল। এ তো আনোয়ার। কেমন যেন এলোমেলো পায়ে হাঁটছে ছেলেটা। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে পড়ল, তারপর হাত পা নেড়ে অদৃশ্য কাউকে কি যেন একটা বলছে, আবার মাঝে মাঝে হাসছে। হচ্ছেটা কি এসব? এবার সে এগিয়ে যাচ্ছে কুয়োতলাটার দিকে।
সেলিম খুব সাবধানে দরজার ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে এলো। অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়ালো বারান্দায়। হাতে করে বড় টর্চটা আনতেও ভুলেনি সে। আজের শেষ দেখে ছাড়বে। আনোয়ার টলতে টলতে এগিয়ে যায় গোতলার দিকে। ছোট অনুচ্চ পাঁচিলটাও টপকে ঢুকে পড়ল সে কবরস্থানের মধ্যে। শিউরে ওঠে সেলিম ও সাহস থেকে। এত রাতে ও কবরস্থানে কি উদ্দেশ্যে যাচ্ছে সে? অন্ধকারে মিলিয়ে গেল আনোয়ারের অবয়বটা। আরও কিছুক্ষণ অপেক্ষা করে সেলিম। বুকের মধ্যে হাঁপুর উঠছে নামছে। মন বলছে আজ কিছু একটা অপ্রীতিকর পরিস্থিতির মুখে সে পড়তে চলেছে। বেশ কিছুক্ষণ পর সেলিম দৌড়ে বাইরে বেরিয়ে আসে। কলতলার কাছে এসে দাঁড়ায়। তারপর পাঁচিল টপকে সেও ঢুকে পড়ে কবরস্থানের মধ্যে। কোথাও দেখতে না পায় ছেলেকে। খানিক দূরে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে সেলিম। বাঁশ বাগানটা সেখানে অনেকটা পাতলা হয়ে এসেছে। সেখানে কেউ যেন একটু বসে রয়েছে না? আনোয়ার কি? একটা অশুভ আশঙ্কায় বুক কেঁপে ওঠে সেলিমের। এবার টর্চটা জ্বালিয়ে আলো ফেলে সামনের দিকে। আর সঙ্গে সঙ্গে আতঙ্কে বিস্ময়ে তার চোয়ালটা ঝুলে পড়ে। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে তার। সে খোয়াব দেখছে না তো? আল্লাহ, এই দৃশ্য দেখার জন্য বেঁচেছিল সে। সামনে হাত পাঁচেক দূরত্বে একটা কবর সদ্য খুঁড়ে রাখা হয়েছে। কবরের পাশে বসে রয়েছে আনোয়ার উবু হয়ে। তার হাত দুটো কবরের মধ্যে শুয়ে থাকা মৃত মানুষটার একটা প্রায় পচে গলে যাওয়া পা মুচড়ে ছিঁড়ে আনতে ব্যস্ত। টর্চের আলোটা মুখে পড়ায় আব্বার দিকে তাকিয়েছে আনোয়ার। ওর চোখ দুটো দেখে মনে হচ্ছে এই চোখ কিছুতেই আনোয়ারের হতে পারে না। দুটো মণিহীন সাদা চোখে টর্চের আলো পড়ে জল জল করছে। ঠোঁটের ফাঁকে ঝুলছে একটা মাংসের টুকরো, মানুষের মাংস। আর সহ্য করতে পারে না সেলিম। হর করে বমি করে ফেলল সে। টর্চটা পড়েই গেল মাটিতে। তবুও আলোটা সোজা গিয়ে পড়েছে আনোয়ারের সেই বিভৎস মুখেরই দিকে। তারপর কি করে যে সেলিম মাটি থেকে উঠে ছেলেকে ওখান থেকে তুলে নিয়ে ঘরে এলো সেসব আর মনে নেই। জাহানারা বিবিকে ডাকলো চিৎকার করে। বিবি ছেলেকে নোংরা রক্তমাখা গা হাত পা ধুয়ে স্নান করিয়ে বিছানায় শুইয়ে দিল তাকে। পাশে বসে আঁচল চাপা দিয়ে কাঁদতে লাগলো মুখে। বাইরে পাথরের মতন বসে আছে সেলিম। বিবি বেরিয়ে আসতে সে শুধু একটা কথাই বলে, বাইরে থেকে তালা দিয়ে দাও, শুধু দিনের বেলা ছাড়া খুলবে না। সেই রাতে আর দুটো চোখের পাতা এক করতে পারেনি আনোয়ারের আব্বা আম্মি। ওদের সব অনুভূতি হারিয়ে গেছে। এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সারা রাত ভেবে পেল না কি করবে। সকাল হতেই হামিদুল হাকিমের দরজায় গিয়ে হামলে পড়ল সেলিম। তিনি সবটা শুনলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি আগেই জানতাম পোলার উপর জিনের আসর হয়েছে, আর কিছুই না। তাই এসব নাপাক কাজকর্ম করছে। সেলিম মাথায় হাত দিয়ে বসে পড়ে। তাহলে আমি এখন কি করব হাকিম সাহেব? হামিদুল হাকিম তাকে ধরে ওঠান। তারপর স্নেহ পরবশ কণ্ঠে বলেন, দেখো সেলিম, হাকিমি বিদ্যায় জিন সারানোর কোনো উপায় নাই।
এসব এখন আমার হাতের বাইরে, কিন্তু চিন্তা কইরো না, আল্লাহ মাইন্সের সব রাস্তা বন্ধ কইরে দেন না কখনোই। একখান উপায় আছে, তুমি এখান থেকে সোজা মানিকপুর চইলা যাও। ওইখানে এক বিখ্যাত পীর বাবার দরগা আছে। আমি নামটা মনে করতে পারছি না, কিন্তু মানিকপুরে বাস স্ট্যান্ডের থেকে খানিকটা এগোলেই বাঁ হাইতে পড়বে। সেখানে অনেক সত্যিকারের ক্ষমতা সম্পন্ন পীর সাধুরা আছেন, তারা এইসব কাজে সিদ্ধ হস্ত। দেরি কইরো না বাবা, আজকে রওনা হয়ে যাও এখনই, অনেকখান রাস্তা। হামিদুল হাকিমকে কি বলে ধন্যবাদ জানাবে বুঝে পেল না সেলিম। তখনই কোনো মতে দুটো খেয়ে দিয়ে বেরিয়ে গেল সাইকেল নিয়ে। একমাত্র ছেলের চিন্তায় সারাটা রাস্তা অন্যমনস্কভাবে সাইকেল চালিয়েছে সে। একবার তো একটা ট্রাক এসে প্রায় পিষেই দিচ্ছিল। ও পথে আগে কোনোদিন যায়নি সে, রাস্তাঘাট তেমন চেনা নয়। জিজ্ঞেস করে করে মানিকপুর যখন পৌঁছলো তখন প্রায় সন্ধ্যা, একটু বেশি দেরি হয়ে গেল। সে দরগাও খুঁজে পেল, কিন্তু সেলিম অবাক হয়ে দেখল চারিদিক জনমানবহীন। হামিদুল হাকিম যে বলেছিল খুব বিখ্যাত দরগা, সব সময় লোকজনের ভিড় লেগে থাকে, সাইকেল থেকে নেমে দরগার আশেপাশে একটু ঘুরে দেখল সেলিম। কোথায় কোনো লোকজনেরই দেখা পাওয়া যাচ্ছে না। পীর সাধু তো দূরস্থান। কে রে বেটা তুই? পিছন থেকে একটা গরুগম্ভীর অথচ স্নেহ পরবশ কণ্ঠস্বর শুনে পেছনে তাকায় সেলিম। আবার প্রশ্ন আসে, এখানে কার খোঁজে এসেছিস বাবা? দরগার বাইরে দাঁড়িয়ে রয়েছেন কেউ একজন। অন্ধকারে তাকে ভালো করে দেখা যাচ্ছে না। বাইরে বেরিয়ে আসে সেলিম। একজন কালো আলখাল্লা পরা বৃদ্ধ মানুষ, কাঁধে একটা ঝোলা। দেখে কোনো ফকির বলেই মনে হয়। অন্ধকারেও তার অসম্ভব উজ্জ্বল চোখ দুটি যেন নিঃশব্দে কথা বলছে। হাত জোর করে বলে, এই দরগায় নাকি অনেক পীর সাধু থাকেন। তারা কোথায় বাবা? আমার তাদের খুব দরকার। কোনো মুসিবতে পড়েছিস তাই না? আমায় বল দেখি, কোনো রকম মদত করতে পারি কিনা। লোকটির এই কথায় কেমন যেন ভরসার আলো দেখতে পেল সেলিম। সরল মনে নিজের সমস্যার কথা লোকটিকে সংক্ষেপে জানায় সে। বৃদ্ধ মানুষটি সব শুনে চোখ বড় করে বলেন, আল্লাহ, তুই যা বলছিস তা যদি সত্যি হয় তবে আমার এখনই একবার তোর বাড়িতে যাওয়া দরকার। নিয়ে যাবি আমায়? কৃতজ্ঞতায় চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে সেলিমের। বাবা, আপনি সত্যি যাবেন? আপনি কে বাবা? বেশ যাব। এখানকার লোকে আমায় বাদের পীর বলেছেন। এই কাছেই থাকি, ফকির মানুষ, আমার কোনো পিছু টান নেই। আমি এখনই যাব তোর বাড়ি। দেরি করা ঠিক হবে না, তোর বেটার খুব বিপদ। তুই আমায় বিশ্বাস করে তোর তাকলিফের কথা বলেছিস, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। সেলিম পা জড়িয়ে ধরতে যাচ্ছিল বৃদ্ধ ফকিরের, কিন্তু তিনি ধরে ফেললেন। আমাকে নেই রে বেটা, খোদাকে শুকরান দে। আমি শুধু ওনার বান্দা। চল চল, দেরি করিস না। বৃদ্ধকে সাইকেলের পেছনে বসিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে সেলিম। তার বুকের বোঝাটা যেন অনেকটাই নেমে গেছে এখন।
বাড়ির চত্বরে পা দিতেই নাক চাপা দিলেন পীর বাবা। বললেন, যা ভেবেছিলাম ঠিক তাই। এবারের বাতাসে কেমন পচা পচা গন্ধ। জিন থাকলেই যেখানে এমন গন্ধ হয়। যা, আমি বাইরে উঠানে বসছি, তোর ছেলেকে নিয়ে আয়। আর হ্যাঁ, এক ঘাটি জল এনে দে আমায়। পীর বাবাকে উঠোনে থাকা একটা খাটিয়ার ওপরে বসতে দিয়ে ঘরে চলে গেল সেলিম। কিছুক্ষণ পরে জাহানারা বিবি এক ঘটি জল নিয়ে বাইরে বেরিয়ে এলো এবং সেটা রাখল পীরের পায়ের কাছে। তিনি ইতিমধ্যে ঝোলা থেকে বের করেছেন কিছু জিনিসপত্র। আনোয়ারের ঘরের তালা খুলে দেখা গেল খাটের কোণে চুপচাপ বসে বিড়বিড় করে কি যেন বকছে সে। ডাকাডাকি করায় এলো না। শেষমেশ সেলিম টানতে টানতে তাকে বাইরে নিয়ে এসে ফেলল উঠোনে। না খেয়ে খেয়ে শুকিয়ে কঙ্কালসার চেহারা হয়েছে ছেলেটার। গায়ে বহুদিনের না কাঁচা জামা প্যান্ট, মাথার চুলগুলো উস্কো খুস্কো, দেখেই ভয় লাগে। পীর বাবা শান্তভাবে আনোয়ারকে একবার দেখে নিয়ে জাহানারা বিবির উদ্দেশ্যে বললেন, বেটি, তুই ঘরে যা, এখানে থাকিস না। কোনো রকম কোনো আওয়াজ পেলে বাইরে বেরোবি না, দরজা দিয়ে থাক। যা যা যা। জাহানারা বিবি কাঁদতে কাঁদতে চলে গেল। সেলিম শুধু দাঁড়িয়ে রইল এক কোণে। পীর বাবা উঠে এবার আনোয়ারের কাছে এলেন। তার থুতনি ধরে মুখটা ওপরের দিকে তুলে বললেন, দেখি বেটা, আমার সাথে সাথে বলতো দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। আনোয়ার কিছু একটা বলতে গেল, কিন্তু তার গলা দিয়ে যে শব্দটা বের হলো সেটা তার নয়। একটা অদ্ভুত ঘষা গলায় যেটা বলল সেটা পীর বাবা বা সেলিম কেউই বুঝতে পারল না। এবার সেই রকমই অদ্ভুত স্বরে হাসতে লাগলো আনোয়ার। সেই হাসি শুনে মনে হচ্ছিল জাহান্নামের কোনো অতল গহ্বর থেকে সব পিশাচেরা হাসছে সম্মিলিত স্বরে। আনোয়ারের কপালটা শক্ত করে চেপে ধরলেন পীর বাবা। কড়া চোখে তাকালেন তার দিকে এবং নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সেলিমের কেন যেন মনে হলো পীর বাবা তার চোখের দিকে তাকিয়ে সব কিছু পড়ে নিচ্ছেন। কি এক অদ্ভুত ক্ষমতায়। বেশ খানিকক্ষণ পরে ছেলেটাকে ছেড়ে দিলেন তিনি। ছেড়ে উঠে দাঁড়ালেন পীর বাবা। সেলিমের দিকে তাকিয়ে বললেন, তোর বেটার পেছনে এক নাসর বান্দা জিন পড়েছে। এই কিছুদিন আগেও ওর জিনের আসর হয়েছিল বললি না তখন? সেই জিনই ওকে আবার ধরেছে। তোর বেটা দুষ্টুমি করে সেই জিনকে উত্ত্যক্ত করেছে, তাই সে প্রতিশোধ নিয়েছে। জিনের প্রতিশোধ বড় ভয়ঙ্কর বেটা। দেখ সামান্য ভুলের ফল কিভাবে ভোগ করতে হচ্ছে বাচ্চাটাকে। সেই জিন ওর কোনো এক বন্ধুর রূপ ধরে ওকে ভুলিয়ে ভালিয়ে কবরস্থানে নিয়ে গিয়ে এসব না পাক কাজ করাচ্ছিল। সুযোগ বুঝে ওর শরীরের ওপরই ভর করছে। তোর ছেলেকে আর কিছুদিন এভাবে ফেলে রাখলে আর বাঁচানো যেত না বেটা। তুই খুব ঠিক সময় আমার কাছে এসেছিস। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কথাগুলো শুনে দুপা ঠক ঠক করে কাঁপতে লাগলো সেলিমে। ভেতর ভেতরে মরমে মরে যেতে লাগলো সে। তার জন্যই এগুলো হয়েছে। সে নিজেই আবাসিক মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছিল ছেলেকে। বাড়িতে রাখতে চায়নি। একটু দুষ্টুমি করতো বলে, কথা শুনতো না বলে, ছি, বাপ হিসেবে সে অপদার্থ। পীর সাহেব আবার বললেন, তুই কিছু চিন্তা করিস না বেটা, ও ভালো হয়ে যাবে। আগে একটা কাজ কর, তোর বাড়িতে ঢোকার সময় যে মুরগির খোঁয়ার দেখলাম সেখান থেকে একটা দুরন্ত দেখে কালো মোরগ নিয়ে আয়, জবাই করে আনবি। যা 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 যা। সেলিম এসব শুনে কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে পীরের হুকুম তামিল করে চলে গেল।
মিনিট খানেকের মধ্যেই হাতে একটা ছটফট করতে থাকা সদ্য গলা কাটা মোরগ নিয়ে ফিরে এলো। ইতিমধ্যে পীর বাবা খাটিয়ার ওপরে ঝোলা থেকে বের করে রাখা জিনিসগুলোর মধ্যে এক একটি মালা হাতে নিয়েছেন। এবার তিনি এসে বসলেন আনোয়ারের ঠিক সামনেটায়। ছেলেটা পাগলের মতন মাথা ঝাঁকাচ্ছে, অস্বাভাবিক দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছে। পীর বাবা এবার তার ডান হাতটা আনোয়ারের মাথার ওপরে রাখলেন এবং বাঁ হাতে মালাটা নিয়ে সজোরে চেপে ধরলেন তার কপালে। তারপর বিড় করে আওড়াতে লাগলেন কোরআনের সূরা। আনোয়ারের গলা থেকে সেই অস্বাভাবিক ঘড়ঘড়ে গলায় একটা আর্তনাদ বেরিয়ে এলো। হাত পায়ের ছটফটানি শুরু হলো। পীর বাবা বৃদ্ধ হলেও যথেষ্ট বলিষ্ঠ। তাঁর ঘেরাটো পেরিয়ে কিছুতেই আনোয়ার বেরোতে পারছে না। সেলিম দেখল আনোয়ারের চোখ দুটো এবার উল্টে যাচ্ছে। মণিহীন সাদা চোখের কোণ থেকে সারা চোখে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে রক্ত। টকটকে লাল রক্তিম চোখ নিয়ে কি বিভৎস দৃষ্টিতে তাকিয়ে রয়েছে পীর বাবার দিকে, যেন পারলে তাকে এখনই ছিঁড়ে টুকরো টুকরো করে খায়। পীর বাবা মালাটা আরো শক্ত করে চেপে ধরলেন তার কপালে। ডান হাতটা দিয়ে মাথাটা ধরে ক্রমশ নিচে মাটির দিকে নামিয়ে দিচ্ছেন তিনি। কোরআনের সূরাটা এখন তার উদাত্ত গলায় স্পষ্ট শোনা যাচ্ছে। আনোয়ারের মুখ দিয়ে যেন কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। পীর বাবা তার মাথাটা প্রায় মাটির কাছে মিশিয়ে দিয়েছেন। এই অবস্থায় হর হর করে বমি করে ফেলল ছেলে। আবার সেই রক্ত বমি, কিন্তু এবার বমির সাথে কালো কালো কি সব যেন বেরিয়ে এলো। একটা ভয়ঙ্কর ঝাঁকুনি দিয়ে ওঠে ওর শরীরটা এবং তার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বেরিয়ে এলো একটা কালো ছায়ার মতো ঘন পিণ্ডের মতো বস্তু। সেলিমের গা শিউরে উঠল সেটা দেখে। সেই কালো কুচকুচে ধোঁয়ার মতন জিনিসটা মাটিতে পড়ে নড়ছে। কয়েক মুহূর্তের ব্যবধান, হঠাৎই সেটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল চোখের সামনেই। ততক্ষণে আনোয়ার শরীর ছেড়ে দিয়েছে। পীর বাবা তাকে শুইয়ে দিলেন। তারপর সেলিমকে উদ্দেশ্য করে বলে উঠলেন, দে এবার মুরগাটা ছুঁড়ে দে। সেলিম হাতে ধরা মোরগটা ছুঁড়ে দিল সামনের অন্ধকারের দিকে এবং সঙ্গে সঙ্গেই আশ্চর্য হয়ে শুনল একটা কটর মটর করে কিছু চিবিয়ে খাওয়ার শব্দ হচ্ছে। পীর বাবা বলে উঠলেন, জিনের আসল রূপ খালি চোখে দেখা যায় না, দাঁড়া তোকে সবুত দেখাচ্ছি। এই বলে পীর বাবা আবার ঝোলায় হাত ঢুকিয়ে কিছু একটা চূর্ণের মতন বের করে বিড়বিড় করে মন্ত্র বলে সামনের অন্ধকারের দিকে ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে অন্ধকার যেন দুভাগে ভাগ হয়ে গিয়ে সেখানে একটা অবয়ব দৃশ্যমান হলো। সেলিম একটু আগে যেখানে জমাট বাঁধা কালো অন্ধকার দেখেছিল, সেখানে সে যা দেখল জীবনে কোনো দিন ভুলবে না। এত বিভৎস, এত নারকীয় এবং পৈশাচিক কোনো কিছু যে এই দুনিয়াতে থাকতে পারে তা তার বিশ্বাস হচ্ছিল না। সামনে উবু হয়ে বসে ওই মোরগটাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে একটা বিকট দর্শন শীর্ণকায় অবয়ব। পচা গলা, মৃতদেহের মতন ফ্যাকাশে তার গায়ের চামড়া, হাত পাহা শরীরের তুলনায় দ্বিগুণ বড়। দীর্ঘ বাঁকানো নখগুলি দিয়ে পরম তৃপ্তিতে বুভুক্ষের মতন রক্ত মাংস মুখে তুলে নিচ্ছে। জ্বলন্ত অঙ্গারের মতন একজোড়া চোখে ঝরে পড়ছে ক্রোধ, হিংসা এবং লোভ। হাঙরের মতন তীক্ষ্ণ দাঁতের সারি রক্ত লেগে আরো বিভৎস হয়ে উঠেছে। সেলিম আতঙ্কে এতটাই জড়বৎ স্থির হয়ে গিয়েছিল যে পীর বাবার হুঙ্কারে তার হুঁশ ফিরল। আমাকে জলের ঘটিটা দিয়ে দে বেটা, শিগগির।
প্রায় কাঁপতে কাঁপতে জলের ঘটিটা পীর বাবাকে দিতেই তিনি জলশুদ্ধ ঘটিটা মন্ত্রপুত করে ছুঁড়ে মারলেন ওই পিশাচটার দিকে। সঙ্গে সঙ্গে তার শরীর যেন জ্বলে গেল। একটা আকাশ ফাটানো নারকীয় হাড় হিম করা চিৎকারে শীতের রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। তার শরীরটা গলে গলে পড়ছে যেন। সেলিম আর দেখতে পারল না, চোখ বন্ধ করে ফেলল। আস্তে আস্তে থেমে গেল সেই আর্তনাদ। সেলিম চোখ খুলে দেখল সামনে আগের মতোই জমাট বাঁধা কুয়াশা এবং অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। মানসিক ক্লান্তিতে অবসন্ন সে ধপ করে মাটিতে বসে পড়ল। পীর বাবা তার কাছে এগিয়ে এসে বললেন, ওঠ বেটা ওঠ, আর কোনো ভয় নেই। আল্লাহর দোয়ায় সব মুসিবত কেটে গেছে। যা, তোর বেটাকে নিয়ে ঘরে যা, মাথায় পানি দে, যত্ন আত্মি কর। আর কোনো ভয় নাই, দোয়া দুরুদ পর, সব ঠিক হয়ে যাবে। সেলিম উঠে দাঁড়ালো। ছেলেটা পড়ে রয়েছে মাটিতে। ওকে কাঁধ ধরে তুলল সে। তারপর পীর বাবাকে একটু দাঁড়াতে বলে ঘরে নিয়ে গেল ছেলেকে। ঘরে জাহানারা বিবির জিম্মায় ওকে শুইয়ে রেখে বাইরে এসে অবাক হয়ে গেল সেলিম। হে কি, লোকটা কোথায় গেল? এই তো দাঁড়াতে বলে গেল সে, এর মধ্যে কোথায় গেল? অনেকবার ডাকাডাকি করল সে, না কোনো সাড়া নেই। টর্চটা হাতে নিয়ে বেরিয়ে একটু খোঁজাখুঁজি করল। চাপ বাবা, একটা মানুষ এমন কর্পূরের মতন উবে যাবে নাকি? একদিন পর একটু সকাল সকালই আবার মানিকপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল সেলিম। আনোয়ার এখন ভালো আছে। গতকাল রাতেই অনেকটা ভাত খেয়েছে। সকালে স্নান করানো হয়েছে ওকে, এখন বিশ্রাম নিচ্ছে। কিন্তু ছেলেটা ভালো করে দেওয়ার পর পীর বাবা কোথায় হারিয়ে গেলেন কে জানে। সেই দরগার কাছে গিয়ে যদি পীর বাবার কোনো খোঁজ পায়, কাল এমন হঠাৎ করে লোকটা না বলে বেরিয়ে এলো। দরগার কাছে এসে এবার বেশ জনসমাগম দেখতে পেল সেলিম। অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে পীর বাবাকে দেখতে না পেয়ে স্থানীয় এক ফুলের দোকানে এসে জিজ্ঞেস করল, আচ্ছা ভাইজান, এখানে কি কোনো পীর বাবা থাকেন আশেপাশে? আমার তার সাথে একটু দরকার ছিল। ফুলের দোকানে দু একজন লোক পরস্পরের মুখ চাওয়াচাই করল। একজন বলল, আমি এখানে আজ 10 বছর ধরে ব্যবসা করি। কত পীর এখানে আসে, কেমন দেখতে, কার কথা বলছো? সেলিম বর্ণনা দিল, কিন্তু ভালো করে বুঝতে পারল না তারা। আরও কয়েক দোকান ঘুরে এই একই রকমের কথা শুনল সেলিম। কাল কি যেন একটা নাম বলেছিল পীর বাবা, বেখেয়ালে শোনেইনি ঠিক করে। নামটাও মনে পড়ছে না এখন। কি একটা মনে হতে সেলিম আবার একজনকে প্রশ্ন করে বসল, আচ্ছা ভাইজান, আচ্ছা এই দরগার নাম কি আছে? লোকটা কেমন একটা সন্দিগ্ধ চোখে তাকালো তার দিকে। আপনি কোথায় থাকেন ভাইজান? এই দরগার নাম শোনেননি? আশেপাশে 5 গ্রামের লোক আছে এখানে। এই দরগার নাম বদর পীরের দরগা। এই দরগায় কেউ কারোর মুসিবত নিয়ে এলে বিদেহী বদর পীর বাবা সব ভালো করে দেন। নিজের লকেটটাকে চুম্বন করে আকাশের দিকে তাকায় লোকটা। হ্যাঁ, এই নামটাই তো বলেছিল কালকে পীর বাবা। তার দরগা মানে? এক সেকেন্ড, কি বলছে লোকটা? তার মাজার যদি এই দরগায় থাকে, তাহলে তাহলে কালকে সশরীরে তিনি সেলিমের সঙ্গে তার বাড়ি গেলেন কি করে? মৃত মানুষ কিভাবে
এতটা সময় ধরে তার সাথে কথা বললেন, তার ছেলেকে ভালো করে দিলেন। সেলিম শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে লোকটার দিকে। তার এবার শরীর খারাপ লাগছে।